13th May আমরা কতটুকু শিখেছিলাম IELTS এর উপরে we did basically 50% of take IELTS and why do we require as medicals IELTS এই জিনিসগুলো আমরা টপিক ওই দিন কভার করেছিলাম and then we have divided the IELTS into two sections and on that day listening and reading was covered as far as we know, and if someone is new then let's learn something new today then. আজকে আমরা রাইটিং এন্ড স্পিকিং নিয়ে কথা বলবো। এই দুইটা টপিক আলাদা করে রেখেছিলাম এই কারণে বিকজ এই দুইটা টপিক একটু সবাই একটু আমরা যারা বাংলা নেটিভ স্পিকার তাদের জন্য একটু কঠিন। Writing probably I think for everyone, even the native English speakers also, they also find writing as very tough. So জানি না কতটুকু করা যাবে because these two topics are very vast. You cannot expect me to finish explaining and make you all very much able to write and give an IELTS exam just after this webinar. You have to practice a lot, but let's see. Okay, so let me share my screen. Okay, so writing. আমরা ওই দিন কিছুটা আইডিয়া নিয়েছিলাম যে রাইটিং এ there are 60 minutes time given during the exam. এটা শেষ পর্বের বা শেষের পার্টটা যেটা থাকে এক্সামে আফটার লিসেনিং এন্ড রিডিং you have the writing part. আর এখানে দুইটা টাস্ক থাকে। একটা টাস্ক হচ্ছে 20 minutes এর মতো টাইম দেয়া যাবে ওটাতে, ওটা টাস্ক 1. You have to write for that around 150 words approximately, a little more but not less than 150 words. And there will be one more task, task 2, and for that you have to write 250 words. এখন task 1 টা কি? You will be offered one of the visual stuffs of it. মানে আমাকে একটা ছবির ভিতরে যে কোনো একটা সোর্স যেটা থাকবে ওটা একটা ছবির মতো থাকবে। আই লাইক গ্রাফ, তারপর ধরেন চার্ট থাকতে পারে, টেবল থাকতে পারে, যে কোনো একটা আর একটা ডায়াগ্রাম থাকতে পারে। এই জিনিসগুলোকে আমরা কিভাবে explain করবো in my own words after understanding the whole thing. মানে আমি দেখে যে জিনিসটা বুঝবো ওই ডেটাগুলোকে পড়ে তারপর আমি নিজে ওইটাকে এক্সপ্লেন করব নিজের ওয়ার্ডসে। অ্যান্ড এই পুরো প্রসেস এক্সপ্লেনেশন করাটা আর লেখাটাকে টাস্ক 1 এ আমরা পেয়ে থাকি। অ্যান্ড ফর দ্যাট ইউ উইল নট গেট মোর দেন 150 ওয়ার্ডস অ্যান্ড 60 মিনিটস টাইম। যেহেতু 60 মিনিটস টাইমের ভিতরে 150 ওয়ার্ডসের জন্য we are giving 20 minutes. ঠিক আছে, এর বেশি টাইম যদি স্পেন্ড করি তাহলে দেখা যাবে যে 40 মিনিটস এর জন্য যে আমাদের 250 ওয়ার্ডস এর একটা বড় এসে লেখা লাগবে ওখানে আমাদের টাইম শর্ট হয়ে যেতে পারে। অনেক সময় এটাও সাজেস্ট করে অনেক ট্রেনার্সরা, অনেকে যারা পরীক্ষা দেয় যে আরো কম যদি পারা যায় টাস্ক 1 এ, তাহলে টাস্ক 1 এ আরো কম টাইম ইউজ করা আর বেশি টাইম আমাদের এসে বা টাস্ক 2 তে রাখা। ওকে, let's move to the next slide. এখানে আমরা কিভাবে the ফরম্যাটটা আবার একটা টেবিল আকারে গুছিয়ে লেখা হয়েছে। The paper format, there are 2 writing tasks, both are to be finished. 60 minutes, দুইটা কোশ্চেন। টাস্ক 1 এ explain the visual data you get, যেটা চার্ট, ডায়াগ্রাম, গ্রাফ, টেবল এগুলো থাকতে পারে। আর অলরেডি বলা হয়েছে 150 and 20 minutes টাইম। টাস্ক 2 তে আমাকে একটা প্রবলেম দেওয়া হবে or an argument দেওয়া হবে, মানে একটা যুক্তি দেওয়া হবে, লাইক ইন এ ডিবেট যেরকম দেওয়া হয়।
আমাকে ওই আর্গুমেন্ট বা একটা প্রবলেম বা একটা ভিউ এটা নিয়ে লিখতে হবে, অ্যান আর্টিকেল ইংলিশে। এই লেখাটাকে আমরা টাস্ক 2 তে দিয়ে থাকি। তো আহ, এটা কিভাবে দেয়া হয়? আহ, ধরেন একটা প্রবলেম, একটা সিনারিও আমাকে ওয়ার্ল্ডের কিরকম বা একটা যে কোনো একটা কিছু নিয়ে আমরা পড়লাম, পড়ার পরে ওরা এক্সপ্লেন করবে যে এরকম এরকম করে এটা আমি এগ্রি করছি কিনা বা আমি ডিসএগ্রি করছি কিনা, বা আমার এটার ফিলিংস কি, বা আমি এটা নিয়ে আমার কি মত, এরকম করে আমাদের টাস্ক 2টা শুরু হয়। আর এখন আমি বলে দিই, টাস্ক 2 আর 1 এর জন্য যে শীটটা দেয়া হয়, এখানে যেরকম আমাদের রাইটিং অ্যান্ড লিসেনিং এ ইউ ক্যান নট রাইট উইথ পেন, কিন্তু এখানে ইউ গেট আ চান্স টু রাইট উইথ পেন। মানে এখানে আমি পেন্সিল অথবা পেন দুটো যে কোনো একটাই ইউজ করতে পারবো। সো ইট ইজ আপ টু ইউ। But personally, I think writing with the pencil would be much easier because যদি আমরা কোনো ভুল করি, ওখানে কাটা ছিটা না করে we can directly rub that and erase that out, and then we can write again. And it's completely fine যদি আমি ওটাকে স্ট্রাইক আউট করে ওখানে ক্রস দেই যে আমার এই লাইনটুকু, এই ওয়ার্ডটুকু ভুল হয়েছে, তাহলেও কোনো সমস্যা নেই। ওকে, আমরা যে রাইটিং এক্সামটা দিচ্ছি, এই রাইটিং টেস্টের যে আমাদের দুটো যে পার্ট, এই দুটো পার্টের আমরা কিভাবে অ্যাসেস করা হয় আমাদের এক্সামটা, এটা আমাদের জানা উচিত। তাহলে আমরা ভালোভাবে ওই জিনিসগুলোর উপরে ফোকাস করতে পারবো। ফার্স্টে 4টা পয়েন্ট দেখা হয়, এই 4টা পয়েন্টের ভিতরে এক একটাতেই হচ্ছে মার্কস পেতে হবে। ওই টোটাল যে মার্কসটা আমরা পাবো, ওই মার্কসটাকেই অ্যাভারেজে ব্যান্ড স্কোর আউট অফ 9 এ কনভার্ট করে রাইটিং এর স্কোর দেওয়া হয়। তো ফার্স্টে হচ্ছে টাস্ক 1 এর জন্য টাস্ক অ্যাচিভ করেছে কিনা এটার একটা ওরা স্কোর করে, যে ডিড দ্য ক্যান্ডিডেট অ্যাচিভ দ্য টাস্ক 1's গোলস। সো টাস্ক অ্যাচিভমেন্ট করা মানে আমার এখানে অ্যাচিভমেন্টটা কি, এখানে আমাকে যে চার্ট বা হচ্ছে যে সোর্স, ভিজুয়াল সোর্সটা দেওয়া হয়েছে, যেমন একটা ডায়াগ্রাম বা একটা গ্রাফ, এইগুলোকে আমরা সুন্দর করে প্রেজেন্ট করতে পেরেছি কিনা, মানে এখানে আমার লেখাটা কি এটার সাথে মিলছে কিনা, এটাই হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট, মানে প্রতিটা পয়েন্টস আছে কিনা এটা। আর টাস্ক রেসপন্স আমরা টাস্ক 2 এর জন্য রাখি। এটাতে হচ্ছে যে যে প্রবলেম বা যে সিনারিওটা দেয়া হয়, এটা নিয়ে আমি সুন্দর করে একটা এসে গুছিয়ে লিখতে পেরেছি কিনা, যেটাতে আমার রেসপন্সটা বোঝা যাচ্ছে যে না, দিস ইজ something which the candidate has written exactly for this argument. তারপরে আসি আমরা কোহেশন অ্যান্ড কোহিয়ারেন্স নিয়ে। এটা কি? এটা আমরা অনেকেই হয়তো বুঝবো যে কোহেশন অ্যান্ড কোহিয়ারেন্স হচ্ছে the first let me say about coherence. Coherence হচ্ছে logical ordering of the words. আমরা যে সেন্টেন্স গুলো লিখবো, এগুলো ঠিক অর্ডারে আছে কিনা, allowing the reader to understand what we are trying to write, and help them understand. এটা হচ্ছে coherence. And what is cohesion? Cohesion হচ্ছে linking of ideas, মানে হচ্ছে আমরা যে যা লিখছি, একটার পর একটা যে জিনিসটা যাওয়া উচিত, যেভাবে করে বোঝানো উচিত সেভাবে ওগুলো কিন্তু ক্লিয়ার কিনা, এটাকে আমরা কোহেশন বলি। Linking of ideas together, creating clear relationships between different ideas, এটাকে আমরা কোহেশন বলি। ভোকাবুলারি, এটা বেশি কিছু বলার নাই, এখানে আমরা যত সিম্পল ওয়ার্ডস থেকে যত আমরা ইংলিশে ভালো, ইংলিশের যত ওয়ার্ডস জানি, যেটার সিনোনিমস আমরা ইউজ করি নর্মালটা, ওটা থেকে যদি কিছু ভালো ইউজ করতে পারি, সেই ওয়ার্ডসগুলো আমরা এখানে এক্সপ্রেস করা আমার লেখায়। তাহলে আমাকে আমার যে এক্সামিনারটা থাকবেন, উনি আমার রাইটিংটা দেখে তখন বুঝবে, ওকে, দ্য ক্যান্ডিডেট নোজ আ লট, দ্য ক্যান্ডিডেট নোজ গুড ইংলিশ, এভাবে করে তারা আমাকে জাজ করবে। এটা হচ্ছে গেল ভোকাবুলারি। তারপরে হলো গ্রামার রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। এক্স্যাক্টলি, গ্রামার রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেট গ্রামার ইউজ করছি কিনা, এটা নিয়েও আমাদের ওরা স্কোরিং করে, এটা ওরা খেয়াল করে। ওকে, রাইটিং টিপস টু রিমেম্বার। এখন রাইটিং এ যা যা ভুল করি ওগুলো, বা হচ্ছে যে যে জিনিসগুলো আমরা খেয়াল রাখা উচিত, সেই জিনিসগুলো এক্সপ্লেনেশন করবো।
You can write down both with pencil or pen. Concentrate to the number of words. Exactly, number of words এর উপরে concentrate করতে হবে. You have to at least write 150 words. যত বেশি লিখি কোনো সমস্যা নাই, কিন্তু মিনিমাম 150 ওয়ার্ডস, কারণ কি ওরা এক্সামিনার্সরা প্রতিটা ওয়ার্ডস গুনে, ইভেন আর্টিকেলস, ডিটারমিনার্স, প্রিপোজিশনস এগুলোও গোনা হয়। তার মানে আমরা যদি অ্যান্ড, টু, অ্যান্ড, দ্য, এই জিনিসগুলো কিন্তু ওয়ার্ডস হিসেবে কাউন্ট করা হয়। তাহলে এগুলো আমাদের ওয়ার্ডস 150 ওয়ার্ডসে যদি আমার কম মনে হচ্ছে, কিন্তু এগুলো কাউন্ট করা হবে। ফার্স্ট টাস্কে গেল 150 ওয়ার্ডস অ্যান্ড 250 ওয়ার্ডস ফর সেকেন্ড টাস্ক। এখন বেশি আমাদের অবভিয়াসলি লেখা যাবে, কিন্তু আমরা বেশি না লেখারই চেষ্টা করব, কারণ কি আমাদের টাইমের একটা লিমিটেশনস আছে, আর বেশি লেখার আসলে কিছু নাইও। দেখা যাবে যে বেশি লিখতে গিয়ে মনে হবে যে ওকে আমি একটু বেশি লিখছি, এক্সামিনার্সরা আমার মনে করবে যে আচ্ছা, দ্য ক্যান্ডিডেট হ্যাজ রিটেন আ লট, মেবি হি হ্যাজ আ গুড নলেজ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এরকম কিন্তু কিছুই না, তারা পড়ে দেখবে জিনিসগুলো মিলছে কিনা, একই জিনিস আবার রিপিট করছে কিনা, এই জিনিসগুলো খেয়াল করবে। সো এরকম কিছু না, যেটুকু লিখবো জিস্ট লিখবো আমরা। ইউ মাস্ট রাইট ডাউন ইয়ার অ্যান্সার্স ইন ফুল। এক্স্যাক্টলি যেটা আমি বলেছি অলরেডি ওইটাই। আর এখানে কিন্তু কোনো বুলেট পয়েন্টস বা হচ্ছে কোনো নোট ফর্মে লেখা যাবে না, এটা প্রপার ফর্মাল ইংলিশ যেভাবে আমরা লিখি সেভাবেই লিখতে হবে। স্পেলিং মিস্টেকস করা যাবে না, পাংচুয়েশন মিস্টেক করা যাবে না, ক্যাপিটালাইজেশন যেখানে যেখানে করা উচিত সেগুলো মিস করা যাবে না। তারপরে আমার একটা, যদি আমি টাস্ক 1 এর কথা বলি, আমার একটা ইন্ট্রোডাকশন থাকতে হবে আমার, আর যে ওখানে যেটা লিখছি আমি, তারপরে আমার একটা বডি থাকতে হবে, তারপর একটা কনক্লুশন থাকতে হবে। সেম ওয়ে আমার টাস্ক 2 তেও আমি যে আর্গুমেন্টটা করছি, যেটার এগেইনস্টে আমি লিখবো, সেটার জন্য আমার একটা এসে যেভাবে লেখা হয় সেখানে কিন্তু প্যারাগ্রাফ ওয়াইজ আমাকে লিখতে হবে। আর এই প্যারাগ্রাফ যেন আমার বোঝা যায় যে আচ্ছা এটা একটা সেকেন্ড প্যারাগ্রাফ বা এটা একটা নেক্সট প্যারাগ্রাফ, এই ক্লিয়ার ডিমার্কেশনস গুলো থাকে, যেন ক্লিয়ারিটি যেন থাকে। তারপরে you can write your answers completely in capitals if you want. Exactly, যদি কেউ এই কিছু স্পেলিং এরার্স বা হচ্ছে কি বলে ক্যাপিটালাইজেশনস এর যদি ঝামেলা এড়াতে চায়, পুরোটা ক্যাপিটালেও লেখা যাবে, কিন্তু ক্যাপিটালে লেখা গেলে একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ইট টেকস আ লট অফ টাইম। আমি যদি ছোট হাতের লেখা লিখে তাড়াতাড়ি লিখতে পারি, দ্যাট উইল গিভ ইউ আ লট মোর টাইম। ইউ মাইট মেক নোটস। আর কোয়েশ্চেন পেপারে আমি কি লিখবো এই জিনিসটাকে বোঝানোর জন্য আগে আমি কিছু নোটস অ্যান্ড কোয়েশ্চেন শিটে আমি করে নিতে পারি, ওভাবে গুছিয়ে নিতে পারি। আর একটা জিনিস আমি বলবো যে টাস্ক 1 এন্ড টাস্ক 2 তে আমার বেশি ইম্পর্টেন্স আমার দিতে হবে টাস্ক 2 এর জন্য। দেখা যাবে 2/3 মার্ক আমার আইএলটিএস এর রাইটিং এ টাস্ক 2 থেকেই আসে, টাস্ক 1 থেকে ততটা ইম্পর্টেন্ট না। তার মানে এও না যে আমার টাস্ক 1 ইম্পর্টেন্ট না। আরো কিছু কোশ্চেন্স, আরো কিছু টিপস আমি এখানে লিখেছি। ওকে, যেটা আমি আগে অলরেডি বলে ফেলেছি যে মেক শিওর ইউ ইনক্লুড অ্যান ইন্ট্রোডাকশন, ডেভেলপমেন্ট অ্যান্ড আ কনক্লুশন। এক্স্যাক্টলি, keep the timing for task 2 at least 40 minutes. You cannot reduce the time for this and take a little more time for task 1. That will be a big mistake. তারপরে 1 2 3, okay, check the sixth one, write legibly. What does that mean? Write legibly. Legibly means, yeah, writing clearly. You're not writing anything other than what is given for the topic. You do not write anything else. মানে আমি এক্স্যাক্টলি কোনো রকমের আপনাদের ইররেলেভেন্ট টপিক লিখতে পারবো না। এখানে আমার যা লিখবো আমি সেন্সিবলি লিখবো, লেজিটিমেট হতে হবে, আর ক্লিয়ার হ্যান্ডরাইটিং এ হতে হবে। এমন না যে আমার হাতের খুব খারাপ, এটার জন্য কি কোনো প্রবলেম না, এটার জন্য কোনো প্রবলেম না। এক্সামিনাররা যতক্ষণ পর্যন্ত আপনার লেখা বুঝতে পারবে, দে আর ফাইন। ক্রস আউট or erase clearly. Word count is important. Fine.
এখন আমরা টাস্ক 1 এন্ড টাস্ক 2 এর একটা এক্সাম্পল এন্ড কিছুটা এক্সপ্লেনেশন করার চেষ্টা করব so that you guys can understand what and how exactly these two work. Okay. Sample IELTS writing task. এটা একটা ক্যামব্রিজ থেকে নেয়া, ক্যামব্রিজের টেক্সট বুকের প্র্যাকটিস বুক থেকে নেয়া। এই কোশ্চেনটা আপনারা দেখেন, এভাবেই লেখা থাকে, you should spend about 40 minutes on this task. Write about the following topic. এভাবে ওরা কোটেড করা থাকবে আপনাদের যে আর্গুমেন্টসটা, যেখানে এখানে লেখা আছে টেকনোলজি ইজ বিকামিং ইনক্রিজিংলি প্রেভালেন্ট ইন দ্য ওয়ার্ল্ড today. Given time, technology will completely replace the teacher in the classroom. Do you agree or disagree with this statement? This is the question, and give reasons for your answer and include and relevant examples from your own knowledge and experience. Write at least 250 words. ঠিক আছে, তো এখানে অলরেডি বলা হয়ে গেছে যে আমি কি আমার টপিকটা, এটার জন্য আমার কিভাবে লিখতে হবে, and they have already also mentioned যে write from your own knowledge. Exactly, আমি কিন্তু কখনোই কিছু টপিকস আছে আমার কিছু প্র্যাকটিস বুকস থেকে আমি ওগুলো মুখস্থ করা যাবে না। এখানে আমার নিজের যে আইডিয়াস আছে আমার মাথার ভিতরে, আমার যে নলেজগুলো আছে, এক্সপিরিয়েন্স আছে, সেভাবেই আমি লেখার চেষ্টা করব। এখানে আমার ল্যাঙ্গুয়েজ দেখছে, এখানে আমার কিন্তু তেমন কোনো মানে ক্রিয়েটিভিটি দেখছে না। সো হাউ মাচ ইউ নো ইউ শুড রাইট। সো লেটস সি। সো কিভাবে আমরা প্যারাগ্রাফস গুলো স্টার্ট করব ওইটা নিয়ে একটা কোশ্চেন এখানে আমি সাজিয়েছি। সো প্যারাগ্রাফ 1, আমরা যদি একটা টাস্ক 2 এর আর্টিকেলস লিখি अराउंड 250 ওয়ার্ডস এর, আমরা at least ট্রাই করব যে we write 4 paragraphs in that essay. ফার্স্ট প্যারাগ্রাফে থাকবে আমার ইন্ট্রোডাকশন, সেকেন্ড প্যারাগ্রাফটা থাকবে আমার যে আমার প্রবলেমটা দেওয়া হয়েছে ওই প্রবলেমকে সাপোর্ট করার জন্য একটা প্যারাগ্রাফ, মানে যেটা আমরা বডি হিসেবে কাউন্ট করি। সেকেন্ড প্যারাগ্রাফটাও থাকবে, সরি থার্ড প্যারাগ্রাফটাও থাকবে সেম, যে আমার এখানেও একটা সাপোর্টিং প্যারাগ্রাফ থাকবে যেটা আমাকে ডিরেক্টলি আমার প্রবলেমস বা যেটা আমাকে প্রবলেমটা শেয়ার করা হচ্ছে, যে আমাকে ডিবেটিং যে পয়েন্টগুলো বলা হয়েছে ওটাকে আমি এক্সপ্লেন করার জন্য থার্ড আরও একটা প্যারাগ্রাফ রাখবো, অ্যাটলিস্ট 2টা। তারপরে আমরা এগুলো যখন এক্সপ্লেনেশন করা শেষ হবে তারপর আমরা একটা কনক্লুশন রাখবো, কনক্লুশন এর ফোর্থ প্যারাগ্রাফ। সো কিভাবে আমরা প্যারাগ্রাফ 1 স্টার্ট করব? প্যারাগ্রাফ 1 স্টার্ট করব, আমরা প্রতিটা প্যারাগ্রাফে অ্যাটলিস্ট 4টা করে সেন্টেন্স রাখার চেষ্টা করব। প্রথম এভাবে যদি আপনারা চেষ্টা করেন লেখার, তাহলে দেখবেন যে এই ফরম্যাটে লিখতে গেলে আপনাদের 250 ওয়ার্ডসও হয়ে যাচ্ছে, দেখা যাবে 250 ওয়ার্ডসের বেশিও হয়ে যাচ্ছে, প্লাস আপনাদের একটা ক্যাটাগরাইজড হয়ে যাচ্ছে, আপনারা কিছু ভুলবেন না যে ওকে আই ডিড নট মিস এনিথিং। তো এভাবে মনে রাখার চেষ্টা করবেন। প্যারাগ্রাফ 1 এ ইন্ট্রোডাকশনে আমি ফার্স্টে যে আমার স্টেটমেন্টটা দেওয়া হয়েছে ওই স্টেটমেন্টটাকেই আমরা ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট হিসেবে এখানে লেখার চেষ্টা করি। যে ওখানে আমাদের কোশ্চেনে লেখা ছিল টেকনোলজি ইজ বিকামিং ইনক্রিজিংলি প্রেভালেন্ট ইন দ্য ওয়ার্ল্ড টুডে। এটাকেই আমি ইউজ করতে পারি। সরি, সেকেন্ড লাইনটা পড়ি আমরা, given time technology will completely replace the teacher in the classroom. তো এখানে আমার ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট যেটা হবে, আমার এই দুইটা সেন্টেন্সকেই আমি ইচ্ছা করে একটু ফ্রেজিং চেঞ্জ করে আমার নিজের ভাষায় লেখার চেষ্টা করব, যে ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্টটা জাস্ট দ্যাট ওয়ান। ডিটেল ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্টটা হচ্ছে তখন আমি আরো একটু অ্যাকুরেটলি কি বোঝাতে চাচ্ছি সেই ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্টে চলে আসবে। তারপরে আসবে থিসিস। হোয়াট ইজ থিসিস? থিসিসটা হচ্ছে আমি এখন এই জিনিসটা মানছি কি মানছি না, যে টেকনোলজি উইল কমপ্লিটলি রিপ্লেস টিচার্স ইন ক্লাসরুম, এটা আমি এগ্রি করছি কি করছি না, এটা হচ্ছে আমার থিসিস। এই থিসিসটা আমি এখানে লিখবো যে it is completely disagreed or it is completely agreed that technology will completely replace the teacher in the classroom. এই সেন্টেন্সটাকে আমরা যে বলছি এটা সবচেয়ে ইম্পর্টেন্ট থিসিস পার্টটা আমার পুরো এসেতে, বিকজ
আমার এক্সামিনার তখন বুঝে ফেলবে যে আমার এই থিসিসের বেসিসে কিন্তু আমার পুরো প্যারাগ্রাফটা মানে বা টাস্ক টু এসেটা আমার লেখা হচ্ছে। সো এখানেই আমি ফার্স্ট টাইম বলে দিচ্ছি যে আমি এগ্রি করছি কি করছি না। তারপরে আমি আউটলাইন সেন্টেন্স হিসেবে লিখবো। আউটলাইন সেন্টেন্সটা কিছুই না, পরবর্তীতে আমি সেকেন্ড বা থার্ড প্যারাগ্রাফে কিভাবে গুছিয়ে লেখার চেষ্টা করব ওইটাই ওখানে একটু জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি একটা কথা বলে দিলাম। তো এইভাবে লেখার আগে আমার মাথায় আগে সেট করতে হবে আমার কোশ্চেনটা দেখে যে আমি কি কি পয়েন্টস রাখবো, ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট আমি কিভাবে লিখবো, ডিটেল ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্টটা কিভাবে লিখবো, থিসিসে আমি এখানে এগ্রি করব কি ডিসএগ্রি করব। এগ্রি করলে আমার এখানে দেখা যায় যে আমার পয়েন্টস কমে যাচ্ছে, আমি এক্সপ্লেনেশন ভালো করে দিতে পারছি না। এখানে দেখা যায় যে ইফ আই ডিসএগ্রি করলে আমার explanations বা examples দেওয়ার মতো সুবিধা বেশি থাকবে, because আমরা already we have all studied from non technology driven classrooms। আমাদের কেউ কখনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ক্লাসরুমে পড়ায় নেয়, সো আমরা এটার ব্যাপারে অনেক কিছু মাথায় আইডিয়া জেনারেট করতে পারবো। তো এইটাই আমরা সেকেন্ড প্যারাগ্রাফে লিখবো যে আমার এটার জন্য কিছু আইডিয়াস বের করতে হবে, যে একটা এক্সাম্পল দেওয়ার জন্য। তো টপিক সেন্টেন্সটা হচ্ছে এখানে যে আমি ফার্স্ট এক্সাম্পলটা কি দিতে পারি। সো ফার্স্ট এক্সাম্পলটা আমি এখানে যেটা দিব সেটা হচ্ছে আপনার যে ক্লাসরুমে ডিসঅ্যাডভান্টেজেস কি হতে পারে, যে আমি যদি একটা ডিসিপ্লিন হারাতে পারি, এটা একটা এক্সাম্পল হতে পারে। আমার একটা টিচার যেভাবে একটা ইন্ডিভিজুয়ালি যদি কোনো উইক স্টুডেন্টস থাকে তাকে পড়ানোর জন্য আলাদা করে যে টেক কেয়ার করতে পারবে, সেটা কিন্তু একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পারবে না। সো এইটা একটা সেকেন্ড একটা এক্সাম্পল হতে পারে। তো আমার সাপোর্টিং প্যারাগ্রাফে আমি একটা নিয়ে এক্সাম্পল এইগুলো নিয়ে আমি কথা বলতে পারি। তো টপিক সেন্টেন্সে আমি ওভাবেই লিখবো। তো এটা অলরেডি লেখা আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্টে এখানে গেল ইন্ট্রোডাকশন। ইন টুডেস ওয়ার্ল্ড, এটা ছিল ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট। সো ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্টটা কি এখানে ফার্স্ট সেন্টেন্স হিসেবে লেখা হয়েছে। ইন টুডেস ওয়ার্ল্ড দ্য ইউজ অফ টেকনোলজি ইজ এভার ইনক্রিজিং। কোয়েশ্চেনে কি ছিল দেখাই, কোয়েশ্চেনে ছিল টেকনোলজি ইজ বিকামিং ইনক্রিজিংলি প্রিভ্যালেন্ট ইন দ্য ওয়ার্ল্ড টুডে। আর এখানে চেঞ্জ করে জিনিসটাকে একটু নিজের ভাষায় লেখা হয়েছে, ইন টুডেস ওয়ার্ল্ড দ্য ইউজ অফ টেকনোলজি ইজ এভার ইনক্রিজিং। তারপরে ডিটেইলড ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট। ডিটেল ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্টটা আমি কোন টপিক নিয়ে কথা বলছি, টেকনোলজি তো জেনারেল টপিক গেল, তারপর টেকনোলজির আন্ডারে আমি ক্লাসরুম নিয়ে কথা বলবো, এটা আমার ডিটেল ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট, এটা নিয়ে আমি কথা বলছি সেকেন্ড স্টেটমেন্ট। সো এটা আমার সেকেন্ড সেন্টেন্স হয়ে গেল। ইভেন ইন ক্লাসরুমস টেকনোলজি ক্যান বি কমনলি সিন। তো এটাও কিন্তু আমার একটা ইন জেনারেল একটা নন বায়াসড একটা সেন্টেন্স হয়ে গেল, যেটাও আমি আমার কোয়েশ্চেন থেকেই আমি একটু কথাগুলো চেঞ্জ করে বলছি। যেমন এখানে ছিল given time technology will completely replace the teachers in the classroom। সো এখান থেকেই আমি এটাকে কথাগুলোকে সুন্দরভাবে চেঞ্জ করে even in classrooms technology can be commonly seen। তারপরে আমার থিসিস পার্টটা আমি এখানে অলরেডি আমি বলেছি যে আমি এখানে ডিসএগ্রি করতে বেশি কমফোর্টেবল ফিল করবো, বিকজ ওটার এগেইনস্টে আমার পয়েন্টস বেশি থাকবে। সো আমি এখানে ওভাবেই লেখা, it is disagreed that technology will completely replace the teacher in the classroom। এটা গেল, এটা হচ্ছে আমার থিসিস পার্ট। তারপরে আমার কি ছিল, আউটলাইন সেন্টেন্স, সেন্টেন্স 4। Sentence 4 will be analyzing both the inability of a technology-driven teacher to discipline students in a classroom, as well as this robotic teacher's hindrance to a student's learning process will show this। তো আমি এখন স্টেটমেন্ট সেন্টেন্স হিসেবে লাস্টে যে আমি কিভাবে নেক্সট যে প্যারাগ্রাফগুলোকে আমি সাজাবো ওইটা আমি এখানে জাস্ট বুঝিয়ে দিলাম। Analyzing both the inability of a technology-driven teacher to discipline students in a classroom, as well as this robotic teachers, এটা একটা গেল এক্সাম্পলের কথা, আমি টপিক হিসেবে লিখে দিলাম। পরেরটা আমি যেটা বললাম যে রোবোটিক টিচার্স স্টুডেন্টস লার্নিং প্রসেসে হিন্ড্রেন্স থাকবে, বিকজ সব স্টুডেন্ট এক না। সো কখনোই যে একভাবে পড়ছে সে অন্য আরেকজন ওভাবে নাও করতে পারে। সো দিস উইল শো দিস। এখানে লিঙ্কিং ওয়ার্ডস বা হচ্ছে আমি এখানে
যে কোহেরেন্স বা কোহেশন কথাগুলো বলা হয়েছিল আপনাদের হয়তো মনে আছে, যেটা ফার্স্টে এক্সপ্লেন করা হয়েছিল, ওখানে ইউজ করা হয়েছে যেখানে এই লিঙ্কিং আইডিয়াস, লিঙ্কিং ওয়ার্ডস হিসেবে ইভেন ইন, এটা একটা, এটার কারণে ফার্স্ট সেন্টেন্সের পরে আমি সেকেন্ড সেন্টেন্স যেটা শুরু করেছি এটার সাথে এটা একটা লিঙ্ক চলে আসছে। সো দিস ইজ কোহেরেন্স, যে আমি এটার সাথে এটা লিঙ্ক আপ করছি। তারপরে এই যে আপনার অ্যানালাইজিং এর যে লাস্টের যে কোশ্চেন, লাস্টের যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা লাস্টে যে দিস লেখা হয়েছে এটাও কিন্তু একটা লিঙ্কিং। এই দিসটা পরে যে আমি প্যারাগ্রাফগুলো লিখছি, এই লিঙ্কিং, এই দিসের কারণে ওইটা লিঙ্কিং এ চলে যাচ্ছে। তো এই লিঙ্কিং গুলোতে যাবে। এখন যে ফার্স্ট প্যারাগ্রাফ, সাপোর্টিং প্যারাগ্রাফে আমরা যাই। ফার্স্ট সাপোর্টিং প্যারাগ্রাফে, টিচার পাওয়ার্ড বাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স would have little to no control over its students. তার আগে ফার্স্ট প্যারাগ্রাফটা কিভাবে লেখা হয় ওটা একবার দেখিয়ে নিই আপনাদের। সেকেন্ড প্যারাগ্রাফ যেটা সাপোর্টিং, আর সেকেন্ড সাপোর্টিং প্যারাগ্রাফ যেটা প্যারাগ্রাফ 3 হবে, একই জিনিস। টপিক সেন্টেন্সটা লিখবো, তারপর আমরা ওই টপিক সেন্টেন্সটাকে এক্সাম্পল হিসাবে আমরা ডে টু ডে লাইফে আমরা একটা এক্সাম্পল লিখবো, তারপর ডিসকাস করব এই জিনিসটাকে নিয়ে, তারপর ওই পুরো প্যারাগ্রাফটা যা লিখলাম ওইটা লাস্ট লাইনে একটা কনক্লুশন দিব। এভাবেই আমরা প্যারাগ্রাফ 2 and 3 সাজাবো। সো ফার্স্টলি আমরা এখানে ওয়ার্ডটা ইউজ করছি ফার্স্টলি। এই ফার্স্টলি কি হবে, এই ফার্স্টলিটাও কিন্তু আপনাকে লিংক করছে, যে হচ্ছে আপনি একটার সাথে একটা মানে লিংক আপ করছেন, আপনি কোহেরেন্টলি ইউজ করছেন, আপনি হচ্ছে আইডিয়াস গুলোকে আপনি একটা ফ্লো চার্টের মতো করে আগাচ্ছেন। সো এক্সামিনাররা মনে করবে যে ওকে, সে বুঝিয়ে সুন্দর করে লেখার চেষ্টা করতেছে। Firstly, a teacher powered by artificial intelligence would have little to no control over its students. ঠিক আছে, তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কখনোই একটা ক্লাসরুমকে কন্ট্রোল করতে পারবে না, এটাই বোঝানো হয়েছে। would have a little to no control over its students. For example, it is commonly understood that children required the watchful eye of a teacher to ensure that they are indeed completing their classwork and not fooling around during class time. নর্মাল, খুবই জেনারেল কথাবার্তা, জাস্ট আপনি ইংলিশে সুন্দর করে গুছিয়ে লিখছেন। আপনি এটাকেই এখন তারপরে ডিসকাস করবেন। আপনার এক্সাম্পলটা শেষ হলো, থার্ড সেন্টেন্স ছিল ডিসকাশন। ডিসকাশনে কি লিখবেন? আনফরচুনেটলি দিস ইজ সামথিং দ্যাট আ রোবটিক টিচার সিম্পলি ক্যানট প্রোভাইড। এই শেষ হয়ে গেল আপনাদের ডিসকাশন, এর বেশি লাগবে না। তারপরে আমার এই শেষ করতে হবে, এখানে আমার কনক্লুশনে আসবো আমরা। Thus, this makes this links up the whole paragraph to the last sentence. Thus, this makes it clear why technology will never completely replace the teacher in the classroom. Okay? So, by that way, we finished the first the introduction and the first supporting paragraph. Congratulations. Okay. Now the second paragraph for supporting the views what you want to show. A robotic teacher would disrupt a student's learning process and in effect slow a student's ability to absorb information from lessons. এখানে কথাগুলো বলা হয়েছে এভাবেই যে হচ্ছে just you have to change the way of your writing the sentences. একই রকম যেন না হয়, একই সেন্টেন্স যেন না হয়। আমরা ফার্স্ট ইন্ট্রোডাকশনে আমরা লিখেছিলাম ওখানে টপিক সেন্টেন্সটা কিভাবে লিখবো, যে হিন্ড্রেন্স দেয়ার লার্নিং এবিলিটি। এখানে আমরা বলছি যে লার্নিং প্রসেসটা ইফেক্ট ডিসরাপ্ট করছে, ডিসরাপ্ট and in effect slow a student's ability to absorb information. Absorb এখানে কনসেন্ট্রেট করার কথাটা বলে না, আমরা বলছি যে absorb information from lessons। আর একটা জিনিস খেয়াল করেছেন কিনা, যে পুরা এসেটাই কিন্তু আপনাদের প্যাসিভলি লেখা হচ্ছে। ইউ আর নট অ্যাড্রেসিং yourself, you cannot try I, we, these words are not accepted. So ফর ইনস্ট্যান্স এখানে ফার্স্ট সাপোর্টিং প্যারাগ্রাফে ফর এক্সাম্পল লেখা হয়েছিল, এখানে আপনি ইউজ করতে পারেন দ্য ওয়ার্ড ফর ইনস্ট্যান্স, একই মিনিং বাট আ ডিফারেন্ট ভোকাবুলারি।
It's not a repeating word. They will see, okay, the candidate knows a lot more English. Kids require motivation to be taught effectively. Such, suchটা হচ্ছে again discussion which will link up the two sentences from above. Such is a quality human teachers possess, but technology driven instructor do not. বেশি কিছু না, জাস্ট আমি জিনিসটাকে ছোট করে এক্সপ্লেন করে দিলাম যে এইটার কারণে এটা হচ্ছে না। তারপর গেল আমার কনক্লুশন। From this, it becomes quite evident that robotic instructors will never take place. আমি কিন্তু আমার যে থিসিসটা ছিল এখানে আমি কনক্লুশনে প্রতিবার ওই থিসিসটাকেই আমি একভাবে না একভাবে এক্সপ্লেন করে যাচ্ছি। From this, it becomes quite evident that robotic instructors will never take the place of real teachers in a class. আমার 3/4 of the writing শেষ হয়ে গেল। এখন আমার কনক্লুশনসে যাব। কনক্লুশনস কিভাবে লিখতে হবে? প্যারাগ্রাফ 4 হিসেবে সেন্টেন্স 1 এ আমি সামারি লিখছি। যা আমি উপরে কমপ্লিট করলাম ওইটাকেই আমি এখানে জাস্ট একটা সামারাইজ হিসেবে আমি এক সেন্টেন্সের ভিতরে লিখে ফেলব। সেন্টেন্স 2 তে আমি রিস্টেটমেন্ট অফ দ্য থিসিস লিখছি। মানে আমি থিসিস যেটা আমি ফার্স্ট ইন্ট্রোডাকশনে আমি এগ্রি করছি বা ডিসএগ্রি করছি বা আমার যে আইডিয়াটা আমি শো করছি ওইটাই আমি এখানে আবার রিস্টেটমেন্ট, একটা স্টেটমেন্ট চেঞ্জ করে আমি একই জিনিস লিখছি। তারপরে আমি সেন্টেন্স 3 হিসেবে আমি আমার যদি নিজের কোনো রেকমেন্ডেশনস থাকতে পারে, আমি যদি কোনো কিছু প্রেডিক্ট করতে পারি সেই জিনিসটা লেখার চেষ্টা করব। তো এভাবে করেই আপনার কনক্লুশনটা লেখা। কনক্লুশনে আপনি স্টার্টিং এ এভাবে শুরু করবেন, ইন সামারি, টু সামারাইজ, ফাইনালি, সো টু কনসিডার। এরকম করে আমরা যখন লিখব তখন আমার এটা কনক্লুশন, it makes it understood that it is a conclusion. In summary, a robotic teacher lacks the discipline needed to instruct students properly and actually operates to retard a student's ability. ওখানে ছিল আপনার ওয়ার্ডটা মনে রাখেন, abrupt, এখানে retard a student's ability to learn new information. Thus it is clear, গেল। এখন আমি রিস্টেটমেন্ট করছি থিসিসটাকে। Thus, it is clear why the idea of having a class run entirely by a machine cannot be supported. শেষ। আমার দুইটা ফার্স্ট সেন্টেন্স শেষ। এখন আমি রেকমেন্ডেশন বা একটা প্রেডিকশন লিখে দিব লাস্টে। After analyzing this subject, যেহেতু আমি এটা পুরোটা অ্যানালাইজ করেছি, অ্যানালাইজিং সেন্টেন্সগুলো দিয়ে পুরো থিসিসটা পড়ার পরে আপনার লেখার পরে, সো আপনি এখানে লিখতে পারেন, after analyzing this subject, it is predicted that the negative aspects of the debate over computerized teaching will forever be stronger than the positive ones because these computers will never replace teachers. I think you guys have understood how you should write a proper way, a thesis which can score you up to 8 or 9 even. Okay, so this way, if you try to practice your all the writing essays for your writing, I think you will take very short time to practice and get less panicked out that you are not able to write the writing parts, and you will learn very easily. And এখন টাস্ক 1 নিয়ে আমরা কথা বলবো। টাস্ক 1টা আমি খুবই শর্টলি এখানে বলছি আপনাদেরকে, ডোন্ট ওয়ারি, আপনাদেরকে আমি টাস্ক 1 এন্ড টাস্ক 2 এর জন্য আমি পার্সোনালি যেভাবে পড়েছি এই কারণে আপনাদের ওই লিংকগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমার গুগল ড্রাইভে আছে সেভ করা। there are 2 PDFs. I will try to help you with those. ওইগুলো আপনাদের অনলাইনে আপনারা খুঁজে নাও পেতে পারেন because it's paid version, but I have it for you guys, you can access. So I will share that later in the chat box. Okay, so task 1 এ যাই। টাস্ক 2 টা আগে যেহেতু একটু কঠিন, ওটা আগে এক্সপ্লেন করা হয়েছে, এখন টাস্ক 1 এ যাই। সো টাস্ক 1 এ আপনারা অলরেডি ছবি দেখতে পাচ্ছেন উপরে। এখানে সিঙ্গেল ডেটা একটা সোর্স থাকতে পারে, একটা গ্রাফ থাকতে পারে, একটা লাইন গ্রাফ থাকতে পারে, একটা বার গ্রাফ থাকতে পারে, হ্যাঁ, আর ডাবল ডেটা সোর্সও থাকতে পারে। অনেক সময় একটা পাই চার্ট আর সাথে একটা আমার লাইন গ্রাফ থাকতে পারে। এই দুইটা
দিয়ে আমাকে একটা ওভারভিউ করে ওই দুটাকে রিলেশনশিপ হিসেবে রিলেট করে আমার লিখতে হতে পারে। তো ফার্স্ট প্যারাগ্রাফে আমি যদি সিঙ্গেল ডেটা সোর্স হয়, আমার প্যারাগ্রাফ ওভারভিউতে আমি কোয়েশ্চেনেই আপনার থাকবে এরকম করে এক্সপ্লেন করা যে হচ্ছে আপনার এই গ্রাফটা এই জিনিসটা দেখাচ্ছে। মানে ধরেন একটা গ্রাফ থাকছে যে আপনার ধরেন এখন যে করোনার প্যান্ডেমিক চলছে, এই সময় একটা গ্রাফে বা একটা এরকম স্টাডি বের হতে পারে যে ওই যে ফ্ল্যাটেনিং দ্য কার্ভ আমরা বলছি, যে এরকম ফার্স্ট ডে থেকে আস্তে আস্তে ইনফেকশন রেটটা বাড়লো, তারপরে আস্তে আস্তে কমলো, ডেথ রেটটা বাড়তে ছিল, তারপরে প্ল্যাটু হয়ে কমে যাওয়া শুরু করলো। তো এই জিনিসগুলোই একটা একটা ডেটা হিসেবে আপনার কাছে সামনে আসতে পারে। তো আপনি জাস্ট কিছুই না, এই জিনিসগুলো আপনার গ্রাফ দেখে আপনি জাস্ট এটাকে এক্সপ্লেন করবেন। তো ওইটাই ফার্স্টে আপনার কোশ্চেনেই থাকবে যে এইটা কিসের গ্রাফ বা কিসের পাই চার্ট বা কিসের একটা পিক্টোগ্রাফ বা কিসের ছবি বা ডায়াগ্রাম। ওইটাই আপনি হচ্ছে প্যারাগ্রাফ 1-এ আপনি ডেটা টাইপ ডিসক্রিপশনে লিখে দিবেন। এটা যখন লিখবেন একেবারে হুবহু কোশ্চেন থেকে কপি করবেন না, আপনাদের নিজেদের মতো করে লিখবেন। ওখানে আপনার কোশ্চেন এরকম লাগতে পারে যে you are provided with a line graph or line chart explaining the or showing you something about something, say like that. তো আপনি যখন এইটা আপনি লিখবেন তখন আপনি এভাবে শুরু করবেন যে the line graph or the pie chart depicts or picturizes, এভাবে করে চেঞ্জ করবেন জিনিসগুলো। তারপরে আপনি ওখানে ওটা লেখার পরে ওভারঅল আপনি একটা কি ব্রড ডিটেল দেখছেন, সেকেন্ড সেন্টেন্স হিসেবে আপনি ওটা লিখে দিবেন। মানে ধরেন যে ওভারঅল দ্য গ্রাফ শোজ পজিটিভ ফ্লো ইন দ্য ফিউচার, এরকম কিছু একটা লিখে দিবেন। তারপরে আপনি শুরু করবেন সেকেন্ড প্যারাগ্রাফ। সেকেন্ড প্যারাগ্রাফটা হচ্ছে আমার মেইন অ্যানালাইজিং পার্ট, যেখানে আমি পুরোপুরি গ্রাফের পয়েন্ট বাই পয়েন্ট আমি প্রতিটা জিনিস আমি এক্সপ্লেন করছি, মানে প্রতিটা ডিটেলস, মানে প্রতিটা পয়েন্টে, মানে মাইনর ডিটেলস বলি আমি এগুলো। মাইনর ডিটেলস কয়েকটা থাকতে পারে, প্রতিটা ইয়ার অনুযায়ী থাকতে পারে যে এতদিন পরে পরে এই এই ডেটাগুলো পাওয়া গেছিল। তো শেষ হলো এভাবে প্যারাগ্রাফ 2। তারপরে গেল আমাদের কনক্লুশনে আমরা যে টোটাল যে ডেটাটা আমরা শেয়ার করলাম, ওই ডেটাটাকে একটা আবার ওভারঅল একটা এক্সপ্লেনেশন দিয়ে শেষ করা। এখন যদি এটা আমার ডাবল ডেটা সোর্স থাকে, যেমন পাই চার্টের সাথে একটা ধরেন আপনাদের একটা লাইন চার্ট দেওয়া থাকে, তখন আপনি কি করবেন? তখন প্যারাগ্রাফ 1-এ আপনি ওভারভিউ যেটা ওভাবে লেখা ওইটাই আপনি এখানে ডিসক্রিপশনে একটু চেঞ্জ করে লিখে দিবেন। আর তারপরে হচ্ছে আপনি দুইটা যে ডায়াগ্রাম দিল, এই দুইটার রিলেশনশিপ কি এটা আপনি বুঝিয়ে দিবেন একটা সেন্টেন্স থেকে। শেষ, আপনার প্যারাগ্রাফ 1 শেষ। সেকেন্ড প্যারাগ্রাফে আপনি ফার্স্ট যে ডেটাটা পাচ্ছেন যে সোর্সটা থেকে, যে ছবিটা থেকে, ওইটা নিয়ে লিখলেন। থার্ড প্যারাগ্রাফে আপনি আরেকটা অ্যানালাইজিং সোর্স যেটা থাকবে ওটা নিয়ে লিখলেন। তারপরে আপনি টোটালটা কনক্লুশন নিতে পারবেন। হচ্ছে প্রতিটা প্যারাগ্রাফে আপনি কনক্লুড করে দিতে পারবেন। এখানে আপনার যে 3-4টা প্যারাগ্রাফ হতে হবে এমন না, আপনি পুরোটা এক্সপ্লেন করতে পারলেই হলো। কিন্তু প্যারাগ্রাফ 1 যেন একটা এক্সট্রা থাকে আপনার ইন্ট্রোডাকশনের জন্য। আর লাস্টে যদি আপনি ইচ্ছা করে আপনি ডিটেলস গুলো দেওয়ার পরে যদি মনে করেন একটা কনক্লুশন দিবেন, তখন আপনি দিতে পারেন। ঠিক আছে, এখন একটা এক্সাম্পলে যাই। এটা হচ্ছে মিড ইয়ার পপুলেশন দেখাচ্ছে একটা লাইন চার্ট বিটুইন 3 কান্ট্রিজ, চায়না, ইন্ডিয়া অ্যান্ড ইউএসএ, ফ্রম দ্য ইয়ার 1950 to 2000। সো এইটা আমরা কিভাবে এক্সপ্লেন করতে পারি এটা দেখাবো। তো এটা একটা লাইন চার্ট, হ্যাঁ, তো এইটাই এখানে লেখা এক্সাম্পলে যে দিস লাইন গ্রাফ আউটলাইনস, ওখানে হয়তো কোশ্চেনে থাকতে পারে দিস লাইন গ্রাফ শোজ or this chart shows or this graph shows, লাইন নাও বলতে পারে। আপনার এগুলো শিখতে হবে যে কোনটা লাইন গ্রাফ, কোনটা বার গ্রাফ, কোনটা টেবল, কোনটা চার্ট, কোনটা ফ্লো চার্ট, কোনটা ডায়াগ্রাম। This line graph outlines, you're writing something different, not shows, not depicts. Population growth patterns,
in China, India and the United States. তারপরে আমি এটাকে একটা ব্রড ডিটেল লিখে দিলাম যে all trends exhibit positive growth albeit at different rates. What does the word mean, albeit? It means though. We are using a different vocabulary, or you can write though even, just to show you, your examiner that you know the vocabulary. So এই vocabulary শেখার জন্য আমি বলবো আপনাকে কিছু ইউটিউবসে আপনি রাইটিং নিয়ে কিছু ইউটিউব চ্যানেলস আছে, ওগুলোতে আপনি দেখতে পারবেন. They will help you a lot. There are a lot of people over there, YouTubers, who will be helping you with a lot of vocabularies. Or even you can check the already given websites which I have provided you earlier on 13th of May. মানে আমি ফার্স্ট দিন আপনাদেরকে যে এক্সপ্লেন the ওয়েবসাইট গুলো দিয়েছিলাম, ওখানে আপনি দেখতে পারবেন. এখন আমি সেকেন্ড প্যারাগ্রাফে গেলাম. এখানে হচ্ছে আমার যে তিনটা দেশ, এই তিনটা দেশের 1950 থেকে 2000 পর্যন্ত কিভাবে আমি আমার পপুলেশন গ্রোথটা হচ্ছে, এটাই জাস্ট এক্সপ্লেনেশন করা. এখানে তো ফার্স্টে চায়না নিয়ে, যেহেতু চায়নার গ্রাফটা সবচেয়ে উপরে ছিল, এই যে দেখেন 1950 তে ওরা a little less than 600 million chilo mid-year population chilo eta, and then 2000 they have reached and they have also crossed more than 1200 million, and a little less maybe than 1300 million. India less than 400 million chilo, and you don't have to write the exact numerals. আপনি একটু এরকম approximately a little less than 300 এরকম ওয়ার্ডস গুলো ইউজ করতে পারেন, যেগুলো আপনি মুখে অনেক সময় আমরা বলি. ইউএস এরটা দেখেন প্যাটার্ন, 1950 তে ছিল a little less than 200 million, and then আপনার 2000 এ it reached around 280 maybe, approximate হিসাবে এগুলো. তো এগুলোই এখানে লেখা. আপনি জাস্ট এগুলোই আপনার হচ্ছে প্রতি বছরের বছর কিভাবে বাড়ছে, তারপরে আপনার কিভাবে কত রেটে বাড়ছে, আপনি এটা একটা আইডিয়া করে আন্দাজ করে আপনি চায়নাস পপুলেশন গ্রোথ স্টার্টস, আমি চায়না নিয়ে একটা আলাদা লিখে ফেলতে পারি, তারপর ইন্ডিয়াটা শুরু করতে পারি, ইউএস এরটা শুরু করতে পারি, অথবা চায়নাটা বলতে বলতে ইন্ডিয়াটা সাইমালটেনিয়াসলি আমি বলে আমি এভাবে করতে পারি. তখন আমি বলতে পারি কম্পেয়ার টু চায়না, কম্পেয়ার টু ইন্ডিয়া, কম্পেয়ার টু ইউএসএ ইন 1950s, এরকম করে আমি লিখতে পারি. হ্যাঁ, কম্পেয়ার্ড ওয়ার্ডটা ইউজ করা যেতে পারে. আমি চিন্তা করবো কিভাবে আমি আমার ওয়ার্ডগুলোকে লিঙ্ক করে আমি সেন্টেন্সগুলোকে মিলাতে পারি, সো দ্যাট মাই কোহেশন অ্যান্ড কোহিয়ারেন্স part of the writing is shown. China's population growth starts at just below 600 million in 1950. Just below 600 million. ওখানে আমি বলেছিলাম তখন a little less than 600 million. আপনি এভাবে লিখতে পারেন. The following decade would see a swell to roughly 650 million people. এটা কি বললো? The following decade কেন বললো? খেয়াল করেন, 1950 পরে 1955 আমি আর ধরছি না, আমি ডাইরেক্ট 1960 তে যাচ্ছি. আমি 10 বছরে গ্যাপ দিয়ে আমি আমার ভিউগুলো লেখা শুরু করছি. বিকজ আপনি যদি প্রতি 5 বছরে লেখেন, আপনার ডিটেলস বেশি হয়ে যাচ্ছে. সো তখন দেখলো যে 1960 তে ওটা আবার 1960ও লেখে না, এখানে বলা হয়েছে ফলোইং ডেকেড, মানে 10 বছর পরে 650 million people এর সোয়েল হয়ে গেছে, মানে বাড়লো. ইট হ্যাজ ইনক্রিজ, ইট হ্যাজ রিজন, ইট হ্যাজ সোয়েলড আপ. এরকম করে আপনি কিছু ওয়ার্ডস ইউজ করবেন. প্ল্যাটু, এগুলো আমি আপনাদেরকে লেখার জন্য আমি আপনাদের কিছু লিঙ্কস দিয়ে দেবো, চিন্তা করবেন. After slight lull in early 1960s, China's population growth accelerates and increases of almost 200 million people per decade are apparent. মানে দেখা যাচ্ছে. China hits a population of 800 million in 1970, 1 billion in 1980, 1.16 billion in 1990, and 1.25 billion in 2000. শেষ. এভাবে করে লেখাটা শেষ করা গেল. তারপর ইন্ডিয়াস গ্রোথ, তারপরে এভাবে করে although
ইন্ডিয়াস গ্রোথটা এভাবে করে শেষ হলো। তারপরে অলদো আমেরিকান পপুলেশন গ্রোথ ইজ মাচ মোর মডেস্ট, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমেরিকা কিন্তু খুব বেশি ওরকম করে ইন্ডিয়া আর চায়নার মতো বাড়ে নাই। It has grown in a much more moderate level বা হচ্ছে modest level. This trend's progression moves with greater predictability. The population of 160 million in 1950 expands an unremarkable manner to 270 million in 2000. The upward trend seen in all three countries is expected to continue in the foreseeable future. এটা আপনার conclusion last যে একটা আপওয়ার্ড যাচ্ছে এই তিনটা কান্ট্রিতেই, এটাই এক্সপেক্ট করছি আমরা ফোরসিয়েবল ফিউচারে। এভাবে করে আপনার টাস্ক 1 শেষ করতে পারবেন আপনারা ইজিলি। সো এগুলো এখন এক্সপ্লেনেশনে যত ইজি বা যতই কঠিন মনে হচ্ছে, কোনোটাই আপনার মনে হবে না যদি আপনারা প্র্যাকটিস করেন বাসায়। আর এগুলার প্র্যাকটিসের জন্য অলরেডি গত দিন কিভাবে কিভাবে কোন কোন সোর্স থেকে আপনারা প্র্যাকটিস করতে পারেন তার ভিতরে একটা ছিল ক্যামব্রিজের আইএলটিএস যে প্রিপারেশন বা প্র্যাকটিস পেপারস ওগুলো থেকে, প্লাস আরো কিছু ওয়েবসাইটসেরও নাম বলেছিলাম, ওগুলো দেখতে পারবেন। Okay. Before starting speaking, does anyone have any questions in the writing topic? There is already a question. How are you, Bhaiya? Alhamdulillah. Khairus Sadiqin Rahat. I'm fine. I'm doing very fine actually. But still, since we are medical professionals, we need to keep a little bit safe distance and aware than the normal people who are staying at home. So still doing very good. Yesterday I gave a sample for COVID-19, if you say, and alhamdulillah, for the second time it's been negative. I got it today. So pretty well, I'm doing fine. Thank you for asking. Okay, any more question from anyone in writing? Okay, we can start with speaking then. You guys can still ask questions. I'll be checking repeatedly, periodically. Okay. So speaking. এখন আমরা স্পিকিং এ যাব। স্পিকিং কোশ্চেনে যাওয়ার আগে একটা জিনিস বলে নেই, যে হচ্ছে যে তিনটা আমরা টেস্ট ডে হিসাব করি। যদি আমার পরীক্ষা যদি আমার হয় মাসের 10 তারিখে, ওই দিনটাই আমার মেইন টেস্ট ডে। ওই দিনে আমার পরীক্ষা তিনটা পার্ট, যেটা হচ্ছে আমার কি বলে আপনার লিসেনিং, রিডিং অ্যান্ড রাইটিং শেষ হচ্ছে একই দিনে। আর স্পিকিংটা আপনার এমন হতে পারে যে আপনি স্পিকিংটা আপনার এক্সামিনার, আপনার যে সেন্টার আপনি পরীক্ষা দিচ্ছেন, হয় সেটা আইডিপি বা ব্রিটিশ কাউন্সিল, ওখানে আপনি আগে অথবা পরে দিতে পারেন। পরীক্ষার 2-1 দিন আগেও আপনাকে ডাকতে পারে, যে আপনার ডেটটা আলাদা করে আপনাকে মেল করে বা ফোনে এসএমএস করে আপনাকে জানিয়ে দেওয়া হবে অমুক তারিখে আপনি স্পিকিং টেস্টটা দিবেন। স্পিকিং টেস্টে গেলে আপনার যেটা হবে, আপনি স্পিকিং টেস্টে যাওয়ার পরে দেখবেন যে অনেকেই আসছে আপনার সাথে ওই দিন পরীক্ষা দিতে। একটা রুমে আপনাদেরকে ওয়েটিংয়ে রাখবে, তারপরে একজন একজন করে ইন্ডিভিজুয়ালি এক্সামিনারের সাথে ফেস টু ফেস একটা ছোট রুমে আপনার পরীক্ষাটা দিবেন। পরীক্ষাটা লাস্ট হয় 11 to 14 মিনিটস। এখানে যে স্পিকিংটা করবে, স্পিকিং এক্সামটা 11 to 14 মিনিটসের ভিতরে আপনাকে তিনটা পার্টে আপনাকে স্কোর করা হবে আপনার ল্যাঙ্গুয়েজ এবিলিটিস দেখে। So Gallo speaking, I think there's a question. Yes, it's a question. Bhaiya, is there any website app where writing skills are being marked? There are actually. There are a lot of websites and apps where you can get skills. Skillful people can mark you. You have to search those online. I personally never did that, but I know one. There is this website. You can even see her YouTube videos also, and
She's a very well renowned IELTS trainer. Her name is IELTS Liz. Liz. Her name is Liz. She gives videos in on YouTube, and she has a website too. I think you can get marking websites or to see your skills checked from her website, and you can also see, I think, from Google. I think, I don't know surely, but it just make just practice. I will give you one link from my drive. I think studying from there, you will come to know a lot about writing, and I think you will be a little confident, and you can do your markings by your own self. So let's move. Okay. Speaking. So overview of the module, speaking module. Duration is 11 to 14 minutes. Okay, the speaking part evaluates your spoken English. Each test is recorded, yeah. আপনি যখন পরীক্ষাটা দিবেন তখন আপনার এক্সামিনারের একটা টেপ রেকর্ডার থাকবে। ওই রেকর্ডার দিয়ে আপনি যা স্পিক করবেন এন্ড সে যে কোশ্চেনগুলো করবে ওগুলো রেকর্ড করা হবে শুরু থেকে শেষ পর্যন্ত। It will be recorded. Part 1, Part 2 and Part 3. এক একটা পার্ট শেষ হবে এইভাবে। Part 1 the assessor will ask you common questions about variety of known topics. Part 1 টা খুবই সোজা। এটা হচ্ছে it's quite general. এগুলা হচ্ছে আপনি কিছু এমন কোশ্চেন করবে যা হচ্ছে আপনি you will be able to say, like it is when you speak with a stranger, এমন করে কিছু আপনাকে introductory কথা বলতে হয় যেমন it can be about your family, your hobby, your house, your holiday spots, anything. And when you do this, try to give the answers in an extended manner. Okay. আর ফার্স্ট পার্টটা লাস্ট করে 4 to 5 minutes। তারপরে গেল আমাদের সেকেন্ড পার্টটা একটা অলরেডি রেঞ্জড একটা কোশ্চেন কার্ড থাকবে, আপনাকে সেটা ওরা দিবে। এটাকে কিউ কার্ড বলা হয়, which asks you about some type of particular topic. It could be anything. It can be about any topic, like about a friend of yours. Write about that person. About a language which you have learned. About a event, a colorful event or a festival which you have celebrated recently. You have to talk এগুলো থাকবে। এটা নিয়ে তারপর কি কি পয়েন্ট অ্যাড করতে হবে ওখানে লেখা থাকবে কোশ্চেনে। আর তারপরে আপনাকে 1 মিনিট টাইম দেয়া হবে। এই 1 মিনিট টাইমের ভিতরে আপনি আপনাকে একটা কাগজ এবং একটা পেন্সিলও দেয়া হবে, so that in that 1 minute you can think about what you will say after that 1 minute finishes to the examiner. আর এই part 2 last করে 1 to 2 minutes. After 2 minutes the examiner, if you don't stop, the examiner will say okay, thank you. She will or he will stop you. So আর যদি examiner interrupt করে কখনো আপনারা ঘাবড়াবেন না। Maybe the time is up for that part of the question and they have to move to the next one. So you don't have to worry about that. Okay. Part 3. Part 3 will be linked with your part 2. It is a detail of the part 2, and the questions will be the expressions of related topics. মানে ধরেন আপনাকে যদি একটা ফেস্টিভ্যাল নিয়ে আপনাকে পার্ট 2 তে বলা হয় যে এটা কিভাবে সেলিব্রেট করেছেন, পার্ট 3 তে দেখা যাবে যে ওই রিলেটেডই কোশ্চেন থাকবে যে ইন ইয়োর কান্ট্রি হাউ পিপল সেলিব্রেট ফেস্টিভ্যালস। তারপরে এই নিয়ে ডু ইউ থিঙ্ক ইন আ সোসাইটি ফেস্টিভ্যালস আর ইম্পর্টেন্ট। এরকম কিছু কোয়েশ্চেন্স থাকবে, যে কোয়েশ্চেন্সগুলোকে আপনি অ্যান্সার যখন নিজে দিবেন, আপনি এগুলোকে একটু অ্যানালিটিক্যাল অ্যান্সার্স দিবেন, বা আপনি হচ্ছে কিছু আপনার নিজের কিছু ধারণা বা হচ্ছে আপনার নিজের কিছু মত কমেন্টস এগুলো করবেন। এটাই ওরা দেখতে চাচ্ছে। আপনার এক একটা পার্ট গেল এভাবেই এটা আমি এখানে আবার একই জিনিস লেখা।
মনে হয় না এই স্লাইড আপনাদেরকে আবার উঠাতে হবে। So let's go how the speaking scoring is done. They are also done on 4 criterias. ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স মানে বলতে গেলে যদি আপনাকে ইংলিশে বলতে বলা হয় আপনি তখন উইদাউট এনি হেজিটেশন আর ইউ এবল টু স্পিক প্রপারলি, এটা ওরা দেখে। স্পিক ফ্লুয়েন্টলি উইথ only rare repetitions and self correction, মানে আপনি বাংলা যেভাবে আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজ যেভাবে আপনি বলেন এভাবে ইংলিশটা আপনি উইদাউট এনি হেজিটেশন, উইদাউট এনি সেম ওয়ার্ড রিপিটেশনস, আর ইউ কন্টিনিউ অন নট। আর কন্টেন্ট রিলেটেড টপিক ছাড়া আপনি হেজিটেশন যদি আপনার গ্রামার নিয়ে করেন অথবা আপনি যদি সেন্টেন্স বানাতেই যদি আপনার মিস্টেক হয় সেই জিনিসগুলো আপনার ফ্লুয়েন্সিতে আপনার সমস্যা করতে পারে। কিন্তু যদি আপনি ধরেন অ্যান্সার না জানেন, ধরেন আপনাকে একটা টপিক নিয়ে বলছে, ওই টপিক রিলেটেড আপনি কোনো কিছু বলতে পারছেন না, ওইটা আপনার ফ্লুয়েন্সি না। আপনার ফ্লুয়েন্সি হবে আপনার ল্যাঙ্গুয়েজ। ধরেন আপনাকে টিভির কোনো একটা ফেমাস একটা সেলিব্রিটি নিয়ে আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারে ওরা, আপনি হয়তো ওই সেলিব্রিটিকে জীবনে নামই শুনেন নাই, আপনি তখন কি করবেন? তখন আপনি ইউ ক্যান জাস্ট say yeah I have never heard about this well I have never heard about this celebrity in my life, but if I wish I might read about her in more detail later on since I have heard about her today. তো আপনি এভাবে করে যখন আপনার ল্যাঙ্গুয়েজটা আপনি গুছিয়ে বলতে পারছেন, আপনার কিন্তু ল্যাঙ্গুয়েজটা ওরা দেখতেছে, আপনি কি পারছেন না ওটা দেখছেন না। সো আপনার ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্সটাও এখানেও একই জিনিস, যে আপনি যা বলছেন পরের সেন্টেন্সটা ওটার সাথে মিলছে কিনা। লেক্সিক্যাল রিসোর্স, হোয়াট ইজ এ লেক্সিক্যাল রিসোর্স? লেক্সিক্যাল রিসোর্স একই জিনিস, ভোকাবুলারি যেটা আমরা অলরেডি বলেছিলাম, যে আপনি অনেক রকমের ভোকাবুলারি ইউজ করছেন কিনা ফ্লেক্সিবিলিটির সাথে, প্রিসিশনের সাথে। যদি আপনি খুব ভালো করেন সেটা আপনাকে 9 নিয়ে যাবে, ইউ ডোন্ট হ্যাভ টু। আপনি 7 to 8 টার্গেট করেন, আপনি পেরে যাবেন। তারপরে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, আপনি এখানে পাস্ট পার্টিসিপল, টেন্সেস, তারপরে হচ্ছে আপনি বিভিন্ন অনেক রকমের যে আপনার যে ডিটারমিনার্স এগুলো, হ্যাঁ আর্টিকেলস, এগুলো ঠিক মতো ইউজ করছেন কিনা, এটা আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি হিসেবে ওরা দেখছে। আর তারপর লাস্ট পয়েন্ট হিসেবে ওরা দেখছে যে প্রনাউন্সিয়েশন, ইউ আর প্রনাউন্সিং ইট প্রপারলি অর নট, ঠিক আছে? লাইক ইট শুড বি ইন আ প্রিসিশন। অনেকে আছে যে প্রনাউন্স ঠিক মতো করতে পারে না, তখন দেখা যায় সমস্যা। কিন্তু ওয়ান থিং আই হ্যাভ টু মেক ইউ ক্লিয়ার, your accent can be any accent. We have a proper distinct accent, যে আমরা বাংলাদেশিরা এক রকমের একটা অ্যাকসেন্টে কথা বলি। Indians have a different accent. South Indians you can যখন আমরা সাউথ ইন্ডিয়ান কোনো টিভিতে বা হচ্ছে কোনো রকমের আমরা মিডিয়াতে যখন দেখি, they have a proper South Indian accent. So accent doesn't matter unless your English speaking is correct. British accent is different, American accent is different. So it is an international English test. You can speak in your own accent. You do not have to fake your accent while you give your exam. Okay? But you have to remember, you have to give a proper pronunciation. Pronunciation se bhul kora jabe na. So let's go to next part. Okay, এখানে হচ্ছে টিপস আছে কিছু স্পিকিং নিয়ে। So what are the do's and what are the don'ts? So if we talk about the do's, try to relax. Do not get panicked or overwhelmed by seeing the examiner. যখন এক্সামিনারকে দেখবেন ঠান্ডা মাথায় কথা বলবেন। একটা জিনিস ফার্স্টে মনে রাখবেন, এক্সামিনার আপনার ব্যাপারে কিচ্ছু জানে না, আপনাকে চিনে না, আপনাকে জানে না, আপনার ব্যাকগ্রাউন্ড জানে না, আপনি কি নিয়ে এক্সামটা কেন দিচ্ছেন তাও জানে না। জাস্ট আপনার এখানে আসছে এক্সামিনারটা আপনার ল্যাঙ্গুয়েজ এবিলিটি দেখার জন্য। সো আপনি কোনো রকমের চিন্তা এবং হেজিটেশনে ভুগবেন না ফার্স্টে। আর আপনি যখন এক্সামিনার কাছে যাবেন, ট্রাই টু গিভ ইউর বেস্ট। আপনি কতটুকু ইংলিশ পারেন, আপনার এক্সামিনারকে আপনি যদি না বুঝাতে পারেন সে কখনোই বুঝবে না। সো ট্রাই করবেন যে আপনি আপনার ফুল ইংলিশের ক্যাপাবিলিটি যতটুকু আছে আপনি ওখানে এক্সপ্রেস করেন। So and the examiners are very helpful and they are very cooperative. তারা কখনোই আপনাকে
এমন কোনো একটা সিচুয়েশনে ফেলবে না যে আপনি নিজেই কমফোর্টেবল ফিল করবেন না, অ্যান্ড ইউ ক্যান স্পিক, দে উইল বি টকিং ইন আ ভেরি স্মাইলিং ফেস অ্যান্ড ভেরি ফ্রেন্ডলি অ্যাটিটিউড। Speak in a clear-cut way with a concentration on your communication. আরেকটা জিনিস, কিছু জিনিস আছে কমন টপিকস, যেমন আমি অলরেডি বলেছি যে ফার্স্ট পার্টে কিছু কমন জিনিস নিয়ে কথা বলে সব সময়, যে where do you come from or where you live, say about what you do। তো এখানে what you do তে বললে অনেকে হচ্ছে একই জিনিস, অনেকে হচ্ছে অনলাইনে এগুলো দেখে এগুলো মুখস্থ করে, তো এগুলো তারপরে দ্রুত পড়তে চায়, কখনো মুখস্থ করার ট্রাই করবেন না। নেভার বাই হার্ট হোয়াট ইউ সি, কারণ কিছুটা মুখস্থ করেন এই জিনিসটা শুনতে ভাল লাগবে না, এটা অলরেডি আপনাকে একটা আপনার এক্সামিনার বুঝে ফেলবে যে ইউ হ্যাভ বাই হার্টেড অর মেমোরাইজড your answers and now it has matched, so now you're giving that in a very fluent and in a speedy way, so এরকম করা যাবে না। আর ভুল অনেক সময় এরকম হতেই পারে যখন আপনি স্পিক করবেন, যেহেতু আপনার এটা নিয়ে আপনার এটা একটা স্পিকিং ল্যাঙ্গুয়েজ, আপনি আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজে আপনি কি করেন, হোয়াট ডু ইউ ডু when you do mistake when you speak in your native language? আমি এটা আপনাকে কোশ্চেন করি, হোয়াট ডু ইউ ডু? আপনারা যখন বাংলায় কথা বলেন, ধরেন একটা সেন্টেন্সে আপনি হঠাৎ করে ভুল করে ফেললেন, হোয়াট we do two things maybe. One, we ignore and we just continue with saying the proper thing, and or we can just correct it and then we can start saying the correct thing. আমরা ফার্স্টে এমনও হতে পারে যে আচ্ছা আমি একটা ভুল করে ফেলেছি, ভুল করলেই যে এমন না যে আচ্ছা আমার এখন মার্কস কাটা যাবে, এমন কিছু না। ইউ ক্যান কারেক্ট ইট ইফ ইউ নো, আনটিল ইউ নো দ্যাট ইউ হ্যাভ মেড আ মিস্টেক। আপনি ভুলটা, ওকে আই এম সরি, পার্ডন মি, I have made a mistake, I meant to say, এরকম করে আপনি শেষ করেন কথাটা। বা আপনি যদি ইগনোর করে আবার নতুন করে ওই একই সেন্টেন্সটা আবার রিপিট করেন, তাতেও কোনো সমস্যা হবে না। আর ৩-৪টা জিনিস আপনার মাথায় রাখতেই হবে সবসময় প্রিপারেশন রেখে, যে আপনাকে নিজে নিয়ে কথা বলা, আপনার ফ্যামিলি, আপনার লাইফ এক্সপিরিয়েন্স, আপনার স্টাডি, এই জিনিসগুলো নিয়ে সবসময় কিছু না কিছু কোয়েশ্চেন্স থাকবে। সো ট্রাই টু গেট প্রিপেয়ার্ড about speaking these topics. Give opinions on topics relevant to you and your background. Okay. Give opinions on topics relevant to you and মানে আপনার ডে টু ডে লাইফে এক্সপিরিয়েন্স আপনি যা গ্যাদার করেছেন, আপনি এগুলোই আপনার টপিক হিসেবে, আপনি এক্সাম্পল হিসেবে দিবেন। এমন হতে হবে না যে আপনি এই জিনিসটা নিয়ে জানেন না, এর জন্য এখন আমি মানে হেজিটেট ফিল করে আমি রিপিট করছি ওয়ার্ড, আমার কিছু মাথায় আসতেছে না, এমন কিছু না, আমি জানি না এই ব্যাপারে, আপনি স্ট্রেট অ্যাওয়ে লেখেন, আপনি বলেন। সো ইউ ডোন্ট হ্যাভ টু ফিল হেজিটেটেড, answer the question as fully as you can আর কমপ্লিট করার চেষ্টা করবেন, not a one word answer. Don'ts এর ভিতরে ফার্স্ট don't talk too fast or too slowly. Speak in your regular pace. Don't use your first language. ইংলিশ, ওখানে ইংলিশ ছাড়া আর কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না। আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যদি ইংলিশ না হয়ে থাকে, you cannot use those languages unless your English is your first language, which is not for us. Don't worry about making occasional mistakes, যেটা আমি বললাম already, that don't worry about making occasional mistakes. এটার জন্য যে পরে খারাপ হবে, এটার জন্য যে আরো আমি ডিপ্রেসড হয়ে আমি কথাই এখন মুখ থেকে বের হচ্ছে না, এরকম করা যাবে না। মিস্টেক অনেকেরই, আমি কথা বলতে গেলে থট ব্লক হতে পারে, that's a common thing. You can correct it and they are very friendly, so you will not get panicked. Don't prepare speeches and reproduce memorized answers, যেটা অলরেডি বললাম। Don't worry about occasional hesitations, এটাও বললাম। Don't worry if the examiners interrupts, এটাও বলেছি যে এক্সামিনার অনেক সময় আপনাকে নেক্সট কোশ্চেনে নিয়ে যেতে পারে, ওকে থ্যাংক ইউ, লেটস টক অ্যাবাউট দ্য নেক্সট কোশ্চেন, এরকম করে আপনাকে নেক্সট কোশ্চেনে নিয়ে যেতে পারে। যখন এগুলো করবে, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট ওকে আই মেড আ মিস্টেক, মেবি দে ডোন্ট ওয়ান্ট টু লিসেন টু মি, এরকম কিন্তু কিছুই না। Just maybe they have finished, they are given a time limit, এর ভিতরে ধরেন আপনাকে অ্যানসারটা দিতে হবে। তারপর don't mention the mark you need or ask how you did, এগুলা আপনি করবেন না, যে লাস্টে
ওকে ম্যাম, হাউ ওয়াজ মাই এক্সাম, এগুলো কখনো করবেন না। আর কিরকম মার্কস আপনি পেয়েছেন, I think these are common etiquettes and common courtesy which you should not ask. Speaking এর কিছু frequently asked questions. Any question from anyone also is welcome. Uh, how can candidates improve their speaking? Okay, when I when I talk about speaking and improving your speaking, already বলা হয়েছে যে অনেকগুলা লাস্ট সেশনে ওয়েবিনারে অনেকগুলা লিংক দিয়েছিলাম আপনাদের। ওই সব লিংক যেমন বিবিসি পডকাস্ট, বিভিন্ন আপনার টেড টকস, হ্যাঁ, ইকোনমিস্টের জার্নাল, তারপর ন্যাশনাল জিওগ্রাফি, এই সাইটগুলো গিয়ে এই সাইটগুলোর আপনি ডকুমেন্টারিজ দেখেন, এগুলোর কিভাবে কথা বলে, তারপর হচ্ছে আপনি ইংলিশ মুভিজ এন্ড সিরিজ দেখেন, হ্যাঁ, তারপর আপনি রেডিও শুনেন, বিবিসি রেডিও শুনেন। এগুলো যখন শুনবেন তখন দেখবেন যে আপনি হচ্ছে অলরেডি অনেকটা আপনার ইমপ্রুভ করছেন, ওখান থেকে আপনি অনেকটা প্র্যাকটিস করছেন। ট্রাই করেন আপনার লোকালিটিতে, আপনার বাসায়, আপনার ফ্রেন্ডসদের সাথে আপনি একটু ইংলিশে কথা বলার প্র্যাকটিস করেন। আই নো it may make you a little embarrassing with your friends, they may make fun of you, but it doesn't matter, it's for you. They also know that you are giving some exam which they are actually also fond of, everyone. ঠিক আছে, তো ট্রাই করবেন আপনার ক্লোজ ফ্রেন্ডদের সাথে, অবভিয়াসলি ইউ ক্যান ডু দ্যাট, ইউ ক্যান ট্রাই, দুইজনের জন্যই হেল্প হবে। আর একটা জিনিস আপনি করতে পারেন, সেটা হচ্ছে আপনি স্পিকিং নিজে করে, নিজের অডিও ক্লিপ আপনি নিজে রেকর্ড করে আপনি পরে ওগুলোকে শুনতে পারেন। শোনার সময় আপনি দেখবেন, তখন আপনি কিন্তু খেয়াল করতে পারছেন যে আপনি কোথায় কোথায় থেমে ভুল করেছেন, কোথায় কোথায় হেজিটেট করছেন, কোথায় কোথায় রিপিটেশন আছে আপনার, আপনি কতবার এই শব্দগুলো করছেন, এইগুলো আপনি খেয়াল করতে পারবেন। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনার মনে থাকতে হবে। I know a lot of people hate their own voice, but this is the best way you can do at home when you're alone, or over the phone. You can also practice with your friends. Can candidates ask clarification questions during the speaking test? এখন একটা এরকম কোশ্চেন হতে পারে যে আপনি কোশ্চেনটা বুঝেন নাই, তো আপনি না বুঝলে আপনি অ্যান্সার কিভাবে করবেন? Since it's English, you don't know a word, maybe you never heard that word. আপনি তখন এক্সামিনারকে জিজ্ঞেস করতে পারেন, সরি, ক্যান ইউ ক্লিয়ার মি দ্য কোশ্চেন এগেন, ক্যান ইউ এক্সপ্লেন মি ইন অ্যানাদার ওয়ে? আপনি এই কোশ্চেনটা করতে পারেন। দে হ্যাভ দেয়ার এবিলিটি অ্যান্ড ইন দেয়ার রাইট দ্যাট দে ক্যান মেক ইউ এক্সপ্লেন দ্যাট কোয়েশ্চেন ইন অ্যানাদার সেন্টেন্স, মানে তারা রিফ্রেজ করে আপনাকে ওই কোশ্চেনটা আবার বুঝিয়ে দিতে পারবে, কিন্তু একবারই। তারপরে does the candidate's accent affect the score? এটা অলরেডি বলেছি যে no, your accent does not affect your score. So speaking questions and tips বলা হয়েছে। তারপরে স্পিকিংটা কিভাবে কন্ডাক্ট করা হয় এটার আউটলাইন ফার্স্টে আপনি যে আপনাকে রুমে ডাকবে, রুমে ডাকার পরে আপনাকে ফার্স্টে হচ্ছে ইন্ট্রোডিউস করবে, আইডেন্টিটি চেক করবে, হ্যাঁ, আপনাকে গ্রিট করবে। এই জিনিসগুলো ফার্স্টে ধরা হয়, ফার্স্ট পার্টের ফার্স্ট অংশটুকু। এই জিনিসগুলোর জন্য কিন্তু আপনাকে কোনো মার্কস বা স্কোরে অ্যাসেস করে না ওরা। তো এই জিনিসগুলো আপনাকে ফার্স্টে দিবে। আপনাকে আইডেন্টিটি চেকের জন্য ফার্স্টে আপনাকে যখন আপনি রুমে ঢুকবেন, এক্সামিনার বলবে, আপনি দরজা নক করে ঢুকলেন, ঢুকে বললেন মে আই কাম ইন? ইয়েস শিওর, ইউ ক্যান কাম। তারপর আপনাকে বললো হ্যাভ আ সিট। হ্যাভ আ সিট বলার পরে আপনার এক্সামিনার আপনার সামনে তখন বলবে মাই নেম ইজ ড্যাশ, মাই নেম ইজ ফাহিম, হোয়াট ইজ ইয়ার ফুল নেম প্লিজ। তখন আপনাকে আপনার ফুল নেমটা জিজ্ঞেস করবে, তখন আপনি আপনার ফুল নেমটা আপনি বললেন। Normally you don't have to elaborate your answers in this part, remember that. Examiner, okay, what shall I call you? আপনার ফুল নেম বলার পর they can ask you what shall, this is the question they always ask, what shall I call you? You will say, okay, what is your nickname, or what is your short name from the whole name? You will tell, you can call me this. Then the examiner will say, okay, this and that, and then the examiner can ask you, where are you from?
where did you come from? You will say in a very short answer, um, I came from Dhaka, I live there, and this and that. Just short. Examiner again can ask you, can I see your identification please? আপনার আইডেন্টিফিকেশনটা কি? আপনাদেরকে, I think I did not say, you need your passport as an identity, valid identity during your examination of IELTS. So you need an IELTS passport, a valid passport with at least 6 months of validity for appearing in your IELTS exam. তো আপনার আইডেন্টিফিকেশন দেখতে চাইবে, তখন আপনি প্রথমে শিওর হিয়ার ইট ইজ এভাবে বলে আপনি আপনার পাসপোর্টের আইডেন্টিফিকেশন দিয়ে দিতে পারেন। এই পুরো জিনিসটা লেস দেন 1 মিনিটসে শেষ হয়ে যাবে। লাস্টে আপনার এক্সামিনার বলতে পারে আপনাকে, থ্যাঙ্কস, দ্যাটস ফাইন, নাও আই এম গোয়িং টু আস্ক সাম কোয়েশ্চেনস অ্যাবাউট ইয়োরসেলফ, দিস ওয়ে দিস স্টার্ট। এখন কিন্তু আপনার আইডেন্টিটি চেক শেষ হয়ে ফার্স্ট পার্ট, মেইন যে স্কোরিং পার্ট, সেটা শুরু হয়ে গেল। সো এটা হচ্ছে 4 to 5 মিনিটস টোটাল 3 টপিকস নিয়ে কথা বলবে, আর এক একটা টপিকে আপনার 3-4 কোশ্চেন্স পার টপিকে থাকতে পারে। সো 3টা টপিক নিয়ে কথা বলবে, এই 3টা টপিকের ভিতরে এক একটা টপিকে 3-4টা কোশ্চেন থাকতে পারে এক একটা। সো আপনি যদি হিসাব করেন আপনার 4-5 মিনিটের ভিতরে আপনার 3টা টপিক যদি থাকে, আপনার অলরেডি 1 থেকে 1.5 মিনিটে এক একটা টপিকে টাইম দিবে। সো আপনি একটা কোশ্চেন মিনিমাম আপনি 20 সেকেন্ডস প্র্যাকটিস করতে হবে পার্ট 1 এ, মানে আপনাকে 20 মিনিটস ধরে একটা অ্যান্সার আপনাকে দিতে হবে। সো ওভাবে ইলাবোরেট করতে হবে আপনার অ্যান্সার। সো এভাবে শুরু করে সবসময় সিম্পল এন্ড পার্সোনাল কোশ্চেন্স দিয়ে। লেটস টক অ্যাবাউট হোয়াট ডু ইউ ডু, অর ইট কুড বি ওয়্যার ইউ লিভ। এই জিনিসটা নিয়ে কিন্তু মেইনলি ওরা সবসময় স্টার্ট করে। ইউ গেট আ 50-50 চান্স। হোয়াট ডু ইউ ডু কোশ্চেন দিয়ে শুরু হতে পারে, অর ওয়্যার ডু ইউ লিভ। যেমন আমার সময় হোয়াট ডু ইউ ডু ওয়াজ মাই কোশ্চেন। So then I had to explain, what do I do? I'm not anymore a student. I'm working. Where do I work? What is my designation? এগুলো নিয়ে কোশ্চেন কিছু বললাম, হ্যাঁ, এগুলো আমি 20 সেকেন্ডস নিয়ে আমি বললাম, কিন্তু ইট শুড বি হোয়াট ডু ইউ ডু, ওই জিনিসটা নিয়েই। তারপরে হয়তো আপনাকে ওই হোয়াট ডু ইউ ডু এর কারণে আপনাকে আরো কিছু রিলেটেড টপিক নিয়ে কোশ্চেন থাকতে পারে। যেমন এখন আমি হোয়াট ডু ইউ ডু তে বললাম আমি হসপিটালে জব করি, আমি আমার পোস্ট এটা, আমি এরকম। সো তারপর সে বলতে পারে হাউ ডু ইউ গো আউট, ডু ইউ লাইক ইউর ওয়ার্ক প্লেস, ডু ইউ লাইক ইউর জব, এটা নিয়ে একটা কোশ্চেন থাকতে পারে। তারপর ওই টপিকে আরো একটা কোশ্চেন থাকতে পারে, where is your office or workplace located from your house, is it very far from your residence or your home, এরকম কোশ্চেন থাকতে পারে। তো এগুলো নিয়ে আপনাকে এক একটা টপিক 3টা টপিক শেষ করা হবে। এভাবে শেষ হলে আপনার পার্ট 2 তে আপনি যাবেন। পার্ট 2 তে এই কোশ্চেনটা হুবহু আপনার ক্যামব্রিজ আইএলটিএস বুক 10 থেকে স্পিকিং টেস্ট টেস্ট 4 ওইখান থেকে নেয়া। ডিসক্রাইব অ্যান ওল্ড পারসন ইউ অ্যাডমায়ার। ওরা আপনাকে অলরেডি বলে নিবে যে নাও উই আর গোয়িং টু স্টার্ট পার্ট 2 অফ দ্য এক্সাম, বা এরকম কিছু একটা বলবে। বলার পরে তারপরে আপনাকে এই জিনিসগুলো বলা হবে। ইউ উইল হ্যাভ টু টক অ্যাবাউট দ্য টপিক ফর 1 to 2 মিনিটস, মানে এরকম বলে তারপর আপনাকে এটা একটা কোশ্চেন কাগজও থাকবে, কাগজটা আপনাকে সাথে সামনে দিয়ে দিব। ডিসক্রাইব অ্যান ওল্ড পারসন ইউ অ্যাডমায়ার, ইউ শুড সে। এখন এটার ভিতরে কি কি মিনিমাম জিনিস থাকতে হবে? হু ইজ দিস পারসন, where did you meet this person, what characteristics you most like about them, and explain why you admire this person. এটা নিয়ে এটা আপনি একটা এখন কোশ্চেন আপনাকে দিয়ে দেওয়া হলো, আপনাকে 1 মিনিট টাইম দেওয়া হলো, আপনাকে একটা কাগজ একটা পেন্সিল দিয়ে দেওয়া হলো। নাও ইউ উইল থিঙ্ক অ্যাবাউট দিস। আপনার এক্সামিনার চুপচাপ বসে থাকবে আপনার সামনে, দে উইল নট লুক অ্যাট ইউ। ইউ উইল গেট ইউর টাইম, ইউর ওন টাইম টু মেক রাফ নোটস, কিভাবে আপনি শুরু করবেন, এই পয়েন্টসগুলো থাকতে হবে। আপনাকে কি কি ভোকাবুলারি আপনার কিছু মাথায় আসতে পারে, ওই ভোকাবুলারি এখানে ইউজ করুন। ইটস আ লট অফ টাইম টু ডু আ ব্রেইনস্টর্মিং উইদিন দ্যাট 1 মিনিট। তারপরে আপনি আপনাকে তখন আপনাকে এক্সামিনার বলতে পারে ইউ মে স্টার্ট নাও। সো ইউ মে স্টার্ট নাও যখন বলবে তখন আপনি স্টার্ট করবেন। আপনি আপনার ওই কাগজের যে নোটসটা আপনি ওটা দেখিয়েও আপনি এক্সামিনারকে বলতে পারবেন। সো ইট লাস্ট প্রবাবলি আপনার পয়েন্টগুলো সব কভার হয়েছে কিনা 1 to 2 মিনিটস ইট লাস্ট ফর। এখন তারপরে যদি 1 to 2 মিনিটস যদি শেষ হয়ে যায় আর আপনি তারপর যদি কথা বলতে থাকেন, তখন আপনার এক্সামিনার নিজেই আপনাকে থামিয়ে পার্ট 3 তে চলে যেতে পারে। নাও পার্ট 3,
পার্ট 3 তে আমি এখন ওই যে টপিকটা ছিল একজন ওল্ড পারসন নিয়ে, হ্যাঁ, ওল্ড পারসন ইউ অ্যাডমায়ার। অলরেডি আপনাদেরকে বলেছি যে পার্ট 3 টা সবসময় লিঙ্কড আপ থাকে পার্ট 2 এর সাথে। ওইটা আরো ডিটেইল কোশ্চেন, এক্সপ্লেনেশন টাইপের কোশ্চেন থাকে। সো ওভাবেই পার্ট 3 টা আসে, ডিসকাশন টপিকস এর থাকে। অ্যাটিটিউডস টু রিটায়ারমেন্ট, এখন এই কোশ্চেনগুলো থাকবে এখানে 7-8টা কোশ্চেনের মতো থাকে। অ্যাটিটিউডস টু রিকোয়ারমেন্টের ভিতরে আপনার কিছু কোশ্চেন থাকতে পারে, এগুলো আপনাকে অ্যান্সার দিতে হবে। এটা হচ্ছে জাস্ট আপনার পার্সোনাল আপনার কোশ্চেন। এটার ভিতরে যেমন হচ্ছে at what age do people in your country normally retired from work? This is a general question, I think everyone knows, or maybe you might not know. Then you can write, you can say, well, in my country, the usual age of retiring from their work, a person is about 65 years of age. Probably this is the age limit in other countries too. I might not be sure. এভাবে করে আপনি কিন্তু একটা এভাবে করে আপনি সেন্টেন্সটা গুছিয়ে বলতে পারেন। এভাবে যখন বলবেন তখন আপনার ওরা দেখছে আপনি কি কি ওয়ার্ডস ইউজ করছেন। আপনি প্রবাবলি ইউজ করেছেন, আপনি মোর ওভার ইউজ করতে পারেন, হাউএভার ইউজ করতে পারেন, এরকম লিঙ্কার্স, আপনি এরকম কম্পাউন্ড ওয়ার্ডস ইউজ করতে পারেন সেন্টেন্স লিঙ্ক করার জন্য। হ্যাঁ, এই জিনিসগুলো ওরা দেখবে, খেয়াল করবে। এই জিনিসগুলো আপনার মনে রাখতে হবে। আপনি ভোকাবুলারি কি কি ইউজ করছেন, আপনি শুরু কিভাবে করছেন, এরকম করে আপনার এক একটা পার্টগুলোরে দেখবে। Do you think there should be a set age at which people must retire from work? After retirement, how do you think life for old people changes? এটা নিয়ে আপনাকে কোশ্চেন করবে। How does the government in your country treat retired people? What is your opinion about this? এটা নিয়ে আফটার রিটায়ারমেন্ট একটা ডিসকাশন। আমি যখন লাস্ট আমার এক্সাম দিয়েছিলাম তখন আমার কোশ্চেন ছিল কিউ কার্ডে tell me about a friend or a person you know who has learned a foreign language and did well in that language. Tell how did that person, how do you know about that person? What is your relation with that person? How did that person learn the language? How did it change that person's life and all those questions were there. এটা ছিল আমার কিউ কার্ডের কোশ্চেন। তো আপনারা মনেই করতে পারছেন যে ইটস অ্যাবাউট টোটালি আ নিউ থিং। আমার একটা ফ্রেন্ড, আমার ফ্রেন্ডের কি ল্যাঙ্গুয়েজ পড়ছে, সেই ল্যাঙ্গুয়েজ নিয়ে শিখে সে কি কি করতে পারতেছে, এটা নিয়ে আপনাকে বলতে হবে। এখন ইফ ইউ আর ভেরি গুড অ্যাট লাইং অর ইউ ক্যান সে ভেরি গুড নারেটিভ ওয়ার্ডস অ্যান্ড ইন ইংলিশ, দেন ইটস ভেরি গুড ফর ইউ। এখন আই ওয়াজ থিঙ্কিং অ্যাট দ্যাট টাইম যে আমার এরকম কোনো কি ফ্রেন্ড আছে আসলে, বা আপনার কি এরকম কেউ কি আছে আপনার আশেপাশে? Then I thought about a friend who recently went to Germany learning German language. Then I know the whole thing. So I just made that up in my mind and I just told that whole thing. And তারপরে আমার ডিসকাশন কোশ্চেনস এর ভিতরে ছিল ল্যাঙ্গুয়েজ, এক একটা দেশের কিরকম, মানে রিলেটেড অনেক ল্যাঙ্গুয়েজ, তারপরে কিছু এথনিক ল্যাঙ্গুয়েজেস আছে, কিছু কি বলে ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো অনেক দেশে এখন এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, ট্রাইবাল ল্যাঙ্গুয়েজেস আছে, এইগুলো নিয়েও কিছু কোশ্চেনস ছিল। সো it's all about general things which you don't speak about in normal day-to-day life, and you might also, but it is fun if you can speak actually. কিন্তু এগুলোর জন্য আপনার অনেক প্র্যাকটিস করতে হবে। আপনার ক্যামব্রিজের যে বুকস গুলো আছে ওগুলো থেকে আপনি করতে পারেন। আপনি ইউটিউবে আমি আপনাদেরকে বলি, ইউটিউবে আমি এখানে আপনাদেরকে চ্যাটে লিখে দিই। ওকে, আচ্ছা, মুমতাহিনা একটা কোশ্চেন করেছে। In last session you said some topics are there first questions, and we can read articles, listen TEDx etc to improve our skills for IELTS. So can we get a list of topics to work on them? Example, climate, artificial intelligence changes. Yeah, Muntahina. Sorry, I cannot pronounce the name properly. Pardon me. Acha.
she asked me, can I give topics related to on which you can work on? আসলে এরকম টপিকস আপনাদেরকে যে আমি লাস্ট ওই দিনও যে ইয়েগুলো দিয়েছিলাম, ওয়েবসাইটগুলো দিয়েছিলাম, তার ভিতরে একটা ছিল learnenglish.britishcouncil.org, আর একটা ছিল takeiles.britishcouncil.org, আর আজকে ieltsliz.com এটার দিয়েছি। তো আপনি এই সব যখন ওয়েবসাইটগুলোতে ঢুকবেন তখনই দেখবেন যে আপনার স্পিকিং এর জন্য বিভিন্ন ক্যাটাগরিজে আপনার ল্যাঙ্গুয়েজ গুলো, মানে সরি, আপনার টপিকস গুলো স্পিকিং এর জন্য, রাইটিং এর জন্য থাকবে। সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ওয়্যার টু ফাইন্ড দিস সোর্সেস অফ লার্নিং। বাট আপনি যদি এগুলো করেন, আর আপনি ডেফিনেটলি আপনি ইউটিউবে, এখন আপনার এত কষ্ট করতেই হবে না, আপনি ইউটিউবে ডিরেক্টলি আপনি আমি এখানে লিখে দিচ্ছি E2 English, E2 IELTS, E2 IELTS, এটা একটা ইউটিউব চ্যানেল। It is a very helpful and very informative and a very friendly manner of way they speak. So that is one of the IELTS channels on YouTube, which helps a lot. আপনার ইচ্ছা করলে ওখানে গিয়ে ওটা স্পিকিং এর 3টা পার্ট 3 ভাবে আলাদা করে এক্সপ্লেনেশনস দেয়া আছে, আপনারা ওটা দেখতে পারেন। No. Khairus Sadikin Rahat asked me, does our body language while speaking affect our test score on anyhow? No. But still, you have to be in a proper modest behavior. Like apni apnar desher je like formal attire, like you go in a very decent way. আপনি একটা শর্টস বা একটা ট্যাঙ্ক টপ পরে অবভিয়াসলি যাবেন না। আপনি একটা টি-শার্ট বা একটা পোলো টি-শার্ট, একটা শার্ট, একটা ফুল প্যান্ট এট লিস্ট পরে যাবেন। বা একটা মেয়েদের ক্ষেত্রে আপনি হচ্ছে একটা সালোয়ার কামিজ বা একটা শাড়ি, যেভাবে একটা ড্রেস, আপনার কোড মেনটেন করতে হবে। এটা একটা হচ্ছে আপনার মডেস্টি, এটা মেনটেন করে আপনি যাবেন, বিকজ দ্য এক্সামিনার্স উইল ফিল কমফোর্টেবল অ্যান্ড ফিল ওকে দ্যাট পারসন ইজ ইন আ প্রপার কন্ডাক্ট। তো এটা করবেন। অ্যান্ড অবভিয়াসলি আপনার বসার ধরন, আপনি যেভাবে অবভিয়াসলি আপনার সবাই মেডিকেল স্টুডেন্টস, আপনারা জানেন কিভাবে ভাইবা দিতে যেতে হয়, তো ওভাবেই আপনি ওখানেও আপনার একটা মানে ভদ্র ভাব স্বভাব যেন থাকে, ওইটা যেন আপনারা খেয়াল করেন। সো তাছাড়াও টেস্ট করে কোনো এফেক্ট করবে না, বাট দ্যাট ইজ আওয়ার প্রপার ওয়ে অফ handling any type of examination, because since it is about your future, you don't joke about it. Okay, so যেটা বলছিলাম যে আপনারা E2 English, E2 IELTS, capital E, then number 2, that makes E2 IELTS, এইখানে আপনারা ইচ্ছা করলে ইয়া করতে পারবেন, এই আইএলটিএস এর অনেক কিছু জানতে পারবেন। এটা একটা গেল। তারপর আপনাদেরকে আমি অলরেডি বলেছি আইএলটিএস লিস্ট থেকে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। তারপরে এগুলাই ইনাফ। তারপরে আপনাদেরকে অলরেডি 2টা আমি লাস্ট দিনও ওয়েবসাইট দিয়েছি, তারপরে ক্যামব্রিজের বুকসগুলো আপনাদেরকে দিয়েছি, এগুলা মোর দ্যান ইনাফ। তারপরে কি বলা যায় আর, okay, so now let's move to what we are left with. Preparation tips already বলে ফেলেছি। এখন কিছু ফেসবুক আছে, আপনারা এটা স্ক্রিনশট নিয়ে রেখে দেন যে আইএলটিএস এর জন্য স্টাডি গ্রুপস আছে কিছু, খুবই হেল্পফুল দেয়ার। ওখানে অনেক আপনার টপিক কন্টেন্টস ফাইল সেকশনে পাবেন, যেমন আইএলটিএস রাইটিং ক্লাব, আইএলটিএস টিপস অ্যান্ড ট্রিক্স, আইএলটিএস MOOC স্টাডি গ্রুপ, দ্য ওয়ার্ল্ড স্পিকস আইএলটিএস। এগুলো আপনারা এইসব গ্রুপ থেকে অনেক কিছু জানতে পারবে। এইসব গ্রুপেরও ফাইল সেকশন আপনারা ঘাটাইতে পারবেন। তারপরে আরো এখানে কিছু ওয়েবসাইটস এর হাইপার লিংক দিয়েছি আমি, কিন্তু লিংকগুলো আপনার এখানে আপনি ক্লিক করে স্যাডলি দেখতে পারবেন না, বিকজ
যেহেতু এটা একটা অনলাইন ক্লাস, আপনাকে আমি এখানে দেখাতে পারছি না। সো ফার্স্ট আমি ielsbuddy.com, এটা একটা ওয়েবসাইট। এটা ফ্রি প্র্যাকটিস মেটেরিয়ালস এখানে থাকে। টেক আ লট অফ দোজ প্র্যাকটিস টেস্ট ইন দিস ওয়েবসাইটস, যেমন হচ্ছে ielsbuddy.com, তারপর iels-exam.net /practice_test, ielsforfree.com, take iels.britishcouncil অলরেডি বলেছি, তারপর ielsessentials.com, তারপর iels.org USA, iels.org, এগুলোতেও আপনারা ডিরেক্টলি অনেক স্যাম্পল কোশ্চেন্স পাবেন। আর আপনারা যেখানে রেজিস্ট্রেশন করবেন, ধরেন সেটা ব্রিটিশ কাউন্সিল হতে পারে, আইডিপি হতে পারে, ওই সব ওয়েবসাইটে যখন আপনারা রেজিস্ট্রেশন করে ফেলেন, অলরেডি আপনাকে কিন্তু ওরা একটা স্টাডি মেটেরিয়াল ফর 30 আওয়ার্স, ব্রিটিশ কাউন্সিল যেটা করে 30 আওয়ার্স একটা প্রিপারেশন মেটেরিয়াল ওরা প্রোভাইড করে অনলাইন ফর ফ্রি। ওখানে আপনার স্পিকিং, ওখানে আপনার রিডিং, রাইটিং, লিসনিং প্র্যাকটিস, এগুলোর অনেক ডিটেলস ইনফরমেশন থাকে, এগুলো করতে পারেন। I think we are going to finish our today's webinar. If anyone has any question, they can ask me. But I think we have covered. যতটুকু পেরেছি আইএলটিএস স্পিকিং অ্যান্ড রাইটিং নিয়ে আমি ট্রাই করেছি এখানে দেয়ার। আর হ্যাঁ, আর একটা জিনিস আমি এখানে দিচ্ছি, আমি আপনাদের এখানে একটা আমার ওই যে এটা আপনারা একটু প্লিজ কাইন্ডলি সবাই সেভ করে রাখেন। আমি এই লিংক যেটা দিলাম, এটা হচ্ছে আমার ড্রাইভের। এই ড্রাইভের এই লিংকটা সবাইকে দেওয়া হলো এই কারণে যে এখানে হচ্ছে এই যে রাইটিং টাস্ক 1 অ্যান্ড টাস্ক 2, এটার দুইটা ই বুক আছে পিডিএফ এ। আমার যত ফ্রেন্ডসরাই আছে আমি সবাইকেই আমি চেষ্টা করি এটা দেওয়ার, যে টু হেল্প দেম আ লট, বিকজ আমার রাইটিংটা বেসিক্যালি আই হ্যাভ ডান ফ্রম দিস ই বুক। এটা খুবই ছোট দুইটা ই বুক, একটা 60 পেজের, 59 পেজেসের, আর একটা হচ্ছে মেবি 30 পেজেস অর সামথিং। একটা টাস্ক 1 নিয়ে এক্সপ্লেন করছে পুরাটা, আর একটা হচ্ছে টাস্ক 2 নিয়ে পুরোটা এক্সপ্লেন করছে। এটা রায়ানস ই বুক, হাউ টু গেট 9 at a band score level 9 in your writing, এটা হচ্ছে বুকের নাম। সো আপনি যদি 9 দরকার নেই, আপনি 7 পাবেন, 7.5 পাবেন, ইভেন 8 পাবেন যদি আপনি এটা দিয়ে ফোকাস করেন। ইভেন আজকের এক্সপ্লেনেশনস গুলো আমি রাইটিং এর ওখান থেকেই দিয়েছি। আই থিংক দ্যাট মেক্স আ লট সেন্স অ্যান্ড ইট হেল্পস ইউ ওয়েন আপনাকে এভাবে স্ট্রাকচার করা এসে গুলো এরকম পয়েন্টস বাই পয়েন্টস থাকে। Okay, the drive, only one ebook only, Bhaiya. Okay, can you tell me which one is the ebook, task 1 or task 2? Then I can add it in that. Task 1, okay. So I will give another link for the ebook 2. Okay. Wait for a minute. Task 1. Okay. So let me give you task 2. So inside the book there are both the tasks. Okay. It's okay. I'm giving you task 2. There's a problem with task 2, unable to share, they're telling me. Maybe that's why you're not getting the task 2. Okay, there's a problem with task 2. Let me do one thing. I can give you through Google Dropbox. I can give you through Dropbox maybe. Give me a moment. Let me help you guys with this.
Or one thing I can do for everyone, everyone can mail me. I'm giving you my email ID. I can send you via mail. I think that might be the best option now. I think we have all of their email addresses. I think we can mail them whatever resource you want to send them. Azmain, কি বললা? Now, সবার email address তো আমাদের কাছে আছে. And I think we can send them the Yeah. links. Yeah. Yeah, that way we can, I think. That way I can send them all the links. So আমি এখানে আমার email ID-ও share করতে পারি. Everyone can try give me a mail in this. I can send you the task 2 or task 1 both. Not a problem. Or আজমাইনের সাথে যেটা আজমাইন বললো ওখানেও আজমাইনকে আমি দিয়ে দিতে পারি, আজমাইনও চেষ্টা করলে সবাইকে দিয়ে দিতে পারি। Okay. So I think after this session, I think everyone has come to know a lot about IELTS, and I think none of you have any kind of problem or doubts. If anyone, you can ask me still, or we can stop the webinar for today. Thanks so much, Fahim Bhaiya. It was these 2 days were very amazing. I think I know a lot that I thought I knew before, but I actually didn't from these sessions. But I think everyone in this webinar have. Thank you again. If any of the participants want to say anything, you can. This is your opportunity. Okay. Thank you so much, Azmain, for providing me to help you guys this time, giving you a very informative webinar. Looking forward for more, maybe. Thank you so much, everyone, and wish everyone can have a very good IELTS score after knowing all this. Thank you a lot. So I think we can end it today. Yes, thank you everyone for joining today's webinar. It was nice having you all. Thank you, and hope to see you again in our other webinars too. Allah Hafiz. Allah Hafiz.